তাহলে আজকে আমরা নতুন কিছু টপিক শুরু করব। নতুন টপিক বলতে মানে একেবারেই নতুন, যেটা তোরা ক্লাস 10-এ একদম পড়িসনি, সেরকম একটা নতুন কনসেপ্ট আজকে শিখবি, এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ এই জায়গাটা কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, এখানকার ফর্মুলা যদি মুখস্থ না হয়, তুই প্রবলেম সলভ করতে পারবি না। আর এখানকার প্রবলেম দিয়েই পরীক্ষাতে তোদের নাম্বারটাকে কমানো যেতে পারে। সেই জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, একেবারে নতুন জিনিস। তড়িৎ ফ্লাক্স বলে একটা নতুন ওয়ার্ড তোরা জানতে পারবি। তড়িৎ ফ্লাক্স কাকে বলে আগে সেটা বুঝিয়ে দিই, তারপরে আমি বেসিক ঢুকবো। আগে তড়িৎ ফ্লাক্সটা বুঝে নিই। তড়িৎ ফ্লাক্স, ফ্লাস্ক না কিন্তু, হ্যাঁ ফ্লাক্স, বা এরকম ইংরেজিতে যদি লিখে এটাকে ইলেকট্রিক ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স বলতে কি বোঝায়? কোনো একটা অঞ্চলে তড়িৎ ক্ষেত্র আছে, মনে করো তড়িৎ ক্ষেত্র আছে, মানে বলরেখা নির্গত হয়েছে, তাই না? তো কিছু বলরেখা নির্গত হয়েছে, ধরে নিই এরকম ভাবে বলরেখাগুলো নির্গত হচ্ছে, এরকম ভাবে বলরেখা নির্গত হচ্ছে। বুঝতেই পারছিস আমি সমান্তরাল আঁকিনি, সমুদ্রবর্তী আঁকিনি, তাই না? তোমরা অসম তড়িৎ ক্ষেত্র আছে। এবার আমি যদি এখানে একটা একক ক্ষেত্রফল ইমাজিন করি, তাহলে সেই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত বলরেখার সংখ্যাকে আমি কি বলবো? তড়িৎ ক্ষেত্র বলবো নর্মালি, তাই তো? একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত বলরেখার সংখ্যাকে কি বলবো আমি? তড়িৎ ক্ষেত্র, ই বলবো সেটাকে। ই মানে হচ্ছে একক ক্ষেত্রফলে নির্গত বলরেখার সংখ্যা। এবার আমি যদি একক ক্ষেত্রফল না নিই, আমি যদি এরকম নিই যে কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতগুলো বলরেখা যাচ্ছে, তো ধরে নিচ্ছি আমি এখানে একটা ক্ষেত্রফল নিয়েছি ডিএস। কি নিয়েছি আমি এখানে ক্ষেত্রফল? খুব ক্ষুদ্র একটা ক্ষেত্রফল নিয়েছি ডিএস। ডি মানে বুঝে গেছিস তোরা এখন। তো ডিএস ক্ষেত্রফল নিয়েছি, ওই ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতগুলো বলরেখা যাবে? তোকে বলেছিলাম যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ই সংখ্যক যায়, তাহলে ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতগুলো যাবে রে? ই ইন্টু ডিএস, এতগুলো বলরেখা যাবে। তো এই সংখ্যাটাকেই বলবো তড়িৎ ফ্লাক্স। তো তড়িৎ ফ্লাক্স মানে বলরেখার সংখ্যা, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে না, যে তলটা আমি নিয়েছি সেই তলের মধ্যে দিয়ে কতগুলো যাচ্ছে। এখানে আমি ক্ষুদ্র ডিএস ক্ষেত্রফল নিয়েছিলাম, তাহলে ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতগুলো যাচ্ছে। আর একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লম্বভাবে নির্গত হতে হবে। ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা। বোঝা গেছে আমার কথাটা? তো দেখ, আমি যদি বলি যে ই এর ডাইরেকশন হচ্ছে এটা, তাহলে এই তলের যে লম্ব ডাইরেকশন সেটা কিন্তু এই ডাইরেকশনটা, তাই না? তো এটা তো লম্বভাবে নির্গত হচ্ছে না, তাহলে আমি কি করবো? এর কম্পোনেন্ট নিয়ে নেবো। এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে বলবো এটা হচ্ছে ই কস থিটা, এরকমটা বলবো। তো তাহলে অ্যাকচুয়ালি এই ফর্মুলাটাকে চেঞ্জ করে আমার লেখা উচিত ই কস থিটা ইন্টু ডিএস। যদি থিটাটা 0 ডিগ্রি হয়ে যায় কোনো কারণে, তখন তো আলাদা বিষয়, ই ইন্টু ডিএস হয়েই গেল। ক্লিয়ার? এটাকে যদি তুই ভেক্টর ফর্মে লিখতে চাস, তাহলে এরকম ভাবে লিখবি ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। কস থিটা অলরেডি এর মধ্যে ঢুকে গেল। হুম, এটারই নাম হচ্ছে ডিফাই। কি নাম এটার? ডিফাই, বা এটার নাম হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স। বুঝতে পেরেছিস তড়িৎ ফ্লাক্স বিষয়টা কি? তাহলে তড়িৎ ফ্লাক্সকে আমি এরপর থেকে ডিফাই না লিখে ফাই লিখে দিচ্ছি। ফাই ইকুয়াল টু ই ভেক্টর ডট এস ভেক্টর। ভেক্টর ফর্মে যদি না, সরি ডেরিভেটিভ ফর্মে যদি না লিখি, তাহলে এরকম লিখবো। আর ডেরিভেটিভ ফর্ম থাকতে গেলে এরকম লিখবো। কারো আপত্তি আছে তড়িৎ ফ্লাক্স নিয়ে? তড়িৎ ফ্লাক্স মানে যে কোনো ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা, মোট কথা বলরেখার সংখ্যা। ঠিক আছে, এটাকে বলবো আমরা তড়িৎ ফ্লাক্স। নতুন রাশি জানতে পারলাম, তাহলে একক মাত্রা না জানলে কি হয়? একক মাত্রাটা জেনে নিই। আচ্ছা, একক যদি লিখি, তড়িৎ ক্ষেত্রের একক, তো বুঝতেই পারছিস, সরি তড়িৎ ফ্লাক্সের একক, তড়িৎ ক্ষেত্রের একক ইন্টু ক্ষেত্রফলের একক। তড়িৎ ক্ষেত্রের একক কি হবে রে? কে বলবি? তড়িৎ ক্ষেত্রের একক ফটাফট। নিউটন পার কুলম। নিউটন পার কুলম। আর ক্ষেত্রফলের ইউনিট কি? মিটার স্কোয়ার। তার মানে নিউটন মিটার স্কোয়ার পার কুলম। ঠিক আছে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রে আরো একটা একক হয়, কেউ বলতে পারবি? ভি দিয়ে কিছু ছিল, হ্যাঁ ভোল্ট পার মিটার। ভোল্ট মিটার। তো আমি যদি ভোল্ট পার মিটার লিখি, তাহলে ভোল্ট পার মিটার ইন্টু মিটার স্কোয়ার। তখন তুই এটাকে লিখতে পারিস ভোল্ট ইন্টু মিটার। এটাও কিন্তু তড়িৎ ফ্লাক্সের একক। হ্যাঁ, এই ভোল্ট পার মিটার কি করে হলো, তড়িৎ বিভব চ্যাপ্টার আসছে তখন দেখে দিবি। ওকে, বুঝতে পেরেছিস দুটো একক? ডাইমেনশন, মাত্রা, ডাইমেনশন বা মাত্রা। ডাইমেনশন কি করে বের করবো? ফাই এর ডাইমেনশন। ডাইমেনশন অফ ফাই ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ কি হবে বল? ই ইন্টু ডাইমেনশন অফ এস। আচ্ছা, ই এর ডাইমেনশন অনিন্দিতা বলবে। ই এর ডাইমেনশন ভোল্ট, বাহ, ডাইমেনশন ভোল্ট। তাহলে এই ভোল্টটা কি? এটা এককের মধ্যে চলে গেল। ডাইমেনশন কি? তড়িৎ ক্ষেত্রের ডাইমেনশন কে পারবি? গরুগুলো রে, ওটা আধানের, আইটি আধানের হয়। এরকম করিস না, ভিডিওগুলো দেখবে সবাই। লিড, বা ভেরি গুড। ছি 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 ছি। আরে তড়িৎ ক্ষেত্রে ই মানে এফ বাই কিউ, মনে পড়ছে না? মুখস্থ তো থাকবে না স্বাভাবিক কথা, এফ বাই কিউ তো মনে আছে। এফ মানে এম এল টি মাইনাস টু, আর কিউ মানে আইটি।
গরু তো গরুই থাকলি তোরা সারা জীবন। এম এল টি -2 আর নিচের আইটি আছে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মাত্রা। এখান থেকে বের করলাম। কে কে বুঝিসনি বল, আমি বোঝাবো। সবাই বুঝে গেলি? বুঝে তো যাচ্ছিস কিন্তু তারপরের দিন আর পারছিস না কিছু। লাভ কি হলো এরকম বুঝে? তড়িৎ ক্ষেত্রের মাত্রা মানে ফোর্সের মাত্রা। ফোর্সের মাত্রা বল এমএলটি -2। কিউবের মাত্রা বল আইটি। তাহলে এমএলটি -2 বাই আইটি করলে এটা আসবে। সাথে আবার কি আছে? ক্ষেত্রফলের মাত্রা আছে, মানে কি হবে? এল পাওয়ারে 3। 3 হবে না? স্কোয়ার হবে। আচ্ছা স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি কম্বাইন করি কি হবে? এম এল কিউব টি -3 আই ইনভার্স। এইটা হচ্ছে মাত্রা। মুখস্থ করতে হবে মাত্রাটা। করতে যাস না, মুখস্থ করতে হলেও করতে যাস না, পারবি না মুখস্থ রাখতে। ওই বলের মাত্রা মুখস্থ করতে কত টাইম লেগে যেত, তো এই মাত্রা বাদ দে, এটা মুখস্থ করা। এইখান থেকে বের করবি, ইকুয়েশন তো মনে রাখতেই হচ্ছে। 2 লাইন বের করতে কতক্ষণ লাগে? ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস না করলে ভাই ওই 1 বছরই লাগবে মুখস্থ করতে। যেমন ওই নিউটনের তড়িৎ ক্ষেত্রের মাত্রা যেমন পড়ালাম, অনেকবার করে বলে দিলাম, তারপরেও বলতে পারলি না। আইটি তে চলে গেলি তোরা। লজ্জা করা উচিত। আইটি মানে আধান, এটা মাথায় চলে আসা উচিত। যাই হোক, আর অপমান করা যাবে না। এই হলো ডাইমেনশন হয়ে গেল, ইউনিট হয়ে গেল। বুঝতে পেরে গেছিস তড়িৎ ফ্লাক্স সম্পর্কে? একটু নোটটা আমাকে দে। এবার যদি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে এই যে তড়িৎ ক্ষেত্র, এটার সাথে যদি এই ক্ষেত্রফলের অভিমুখ মানে অ্যাঙ্গেলটা আমি যদি পার্টিকুলার কিছু ভ্যালু দিয়ে দিই, তাহলে কি ঘটবে সেটা দেখ। এবার ধর এরকম দিয়ে দিচ্ছি কেস 1, যে থিটার মান হলো 0 ডিগ্রি। থিটার মান 0 ডিগ্রি কখন হবে একটু মন দিয়ে দেখবি। এটা যদি ক্ষেত্রফল হয়, এই ক্ষেত্রফলের ডাইরেকশন না এর সাথে লম্ব দিকটাকে নেওয়া হয়। মানে এই বোর্ডের ক্ষেত্রফলের ডাইরেকশন কি বলেছিলাম? লম্বভাবে। তো এই তলটার ক্ষেত্রফল কি হচ্ছে? লম্বভাবে বাইরের দিকে। আর তড়িৎ ক্ষেত্রও যদি এই ডাইরেকশনে হয়, এটাই ডিএস এর ডাইরেকশন, এটাই তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়ে গেল? 0 ডিগ্রি। তোকে যদি বলে ক্ষেত্র ভেক্টর এবং তড়িৎ ক্ষেত্র, ক্ষেত্র ভেক্টর এবং তড়িৎ ক্ষেত্র এর মধ্যে অ্যাঙ্গেল কত, তাহলে 0 ডিগ্রি। কিন্তু তোকে যদি এখানে কোশ্চেনটা করতো যে তল আর তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোণ কত, তাহলে তুই বলতি 90 ডিগ্রি। যদি তল বলে তাহলে 90 ডিগ্রি, কিন্তু যদি বলে তল ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর এরকম যদি বলে দেয়, তখন কিন্তু সেটা 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভেক্টরিক্যালি আলাদা বিষয়। তাহলে এখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, কিন্তু তলের সাথে কত? 90 ডিগ্রি। এরকম কেস যদি হয়, তাহলে ডি ফাই ইকুয়াল টু তুই লিখতে পারবি ই ডিএস কস 0 ডিগ্রি, তাই না? মানে ইডিএস লিখতে পারবি। এটা হচ্ছে ম্যাক্সিমাম তড়িৎ ফ্লাক্স, সব থেকে বেশি। ওকে। আচ্ছা 2 নম্বর কেস, যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি কখন হবে? এটা যদি তড়িৎ ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফলের ডাইরেকশনটাকে এটাকে ডিএস বললাম, আর তড়িৎ ক্ষেত্র যদি এরকম ভাবে থাকে, হয়ে গেল পারপেন্ডিকুলার পরস্পরের সাথে, তাই না? দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে গেল? 90 ডিগ্রি। যদি এমনটা হয়, তাহলে তুই ই ইকুয়াল টু কত বলবি রে? জাস্ট 0, বিকজ কস থিটা 0 হয়ে যাবে। তাহলে এটা 0 বলবি। তাহলে তড়িৎ ফ্লাক্স কখন 0 হবে? যখন তড়িৎ ভেক্টর আর ক্ষেত্র ভেক্টর পরস্পরের সাথে লম্ব হবে, বা তড়িৎ ভেক্টর এবং তল একই দিকে থাকবে, সমান্তরাল হবে। ক্লিয়ার এতটুকু? কারো আপত্তি আছে এখানে? নেই? তড়িৎ ফ্লাক্স বুঝে গেছিস? ওকে। এবার তড়িৎ ফ্লাক্স যখন বুঝে গেলি, তাহলে এবার গাউসের উপপাদ্যতে চলে আসি। গাউস এই নামটা শুনেই কেমন বয়স্ক বয়স্ক নাম লাগছে না? কোনো বৃদ্ধ ব্যক্তি হবে এরকম মনে হচ্ছে। কি জানি, নামটা শুনে আমারও এরকমই লাগে। গাউস, গাউসের উপপাদ্য। দেখ গাউসের উপপাদ্য খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। তার কারণ কুলম্বের সূত্র তো সব ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, তাই না? কুলম্বের সূত্র তখনই প্রয়োগ করা যায় যখন কোনো বিন্দু ভরযুক্ত বস্তু থাকবে, বা যাকে আমরা বিন্দু ভরের মতো ইমাজিন করতে পারবো। সব ক্ষেত্রে তো হ্যাঁ, দূরত্বের একটা ব্যাপার আছে, 10⁻⁻15 মিটারের কম হতে গেলে হবে না। তো সব ক্ষেত্রে তো আমরা কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। বা পয়েন্ট আর মাস ছাড়া যদি একটা লিনিয়ার আধান দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে তুই কুলম্বের সূত্র বের করতে পারবি ঠিকই, অনেক লেন্দি প্রসেস হবে। তো সেটাকে সহজ করার জন্য একটা গাণিতিক রূপ নিয়ে এসেছে বিজ্ঞানী গাউস। ঠিক আছে, একটা উপপাদ্যের ফর্মে একটা তৈরি করেছে ম্যাথামেটিক্যাল টার্ম, যেটাকে গাউসের উপপাদ্য বলছি। ওই ম্যাথামেটিক্যাল টার্মটার কোনো ফিজিক্যাল মিনিং নাই। ঠিক আছে, জাস্ট একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। এবার এটাকে তুই যদি সলভ করতে শুরু করিস বিভিন্ন ক্ষেত্রে, খুব সহজেই তুই তড়িৎ ক্ষেত্রের মানটা বের করতে পেরে যাবি। সেটা আমি তোদেরকে দেখাচ্ছি ফর্মটা কি অ্যাকচুয়ালি। গাউসের উপপাদ্য, একদম ভয় পাওয়ার কিছু নেই, খুব ইজিলি বুঝে যাবি। গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্যটা এরকম বলতে চাইছে, একটু মন দিয়ে শোন। বলতে চাইছে যে কোনো একটা চার্জ আছে, মনে কর প্লাস কিউ চার্জই আমি বলে দিলাম, ঠিক আছে? এবং এই প্লাস কিউ চার্জটাকে নিয়ে তুই যদি কোনো একটা বদ্ধ তল ইমাজিন করিস, বদ্ধ তল মানে বুঝতে পারছিস, পুরোটাই ওকে ঢেকে রেখেছি, তুই টুকটুকি মেরেও দেখতে পাবি না, এরকম একটা তল দিয়ে ঢেকে রেখেছি, এটাকে আমরা বদ্ধ তল বলবো। তখন বদ্ধ তল দিয়ে যদি এইভাবে আবদ্ধ থাকে, তাহলে ক্লোজড ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু হবে কিউ বাই এপসাইলন নট। কিছুই বুঝলাম না, এর মানেই কিছু বুঝলাম না। মানে তো বোঝা যাবে না, কিন্তু টার্মগুলো কি সেটা আমি তোকে বুঝিয়ে দিতে পারবো। টার্মগুলো একটু বোঝার চেষ্টা কর। ই ভেক্টর মানে তড়িৎ বলরেখা, সরি
একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্র যেটা বলি আমরা, ডিএস মানে সামান্য একটা ক্ষেত্রফল, আর ডট করে দিয়েছি মানে কি বের করছি আমি, এটা তড়িৎ ফ্লাক্স, তাই না? তার মানে ডিএস ক্ষেত্রফলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স এটা। আমি যদি এখানে একটা ক্ষুদ্র ডিএস তল ইমাজিন করে নিই, এই ছোট্ট একটা ডিএস তল, তো ডিএস তলের অভিমুখে দিকে এই ডিএস তলের মধ্য দিয়ে এর জন্য কতগুলো বলরেখা নির্গত হচ্ছে সেটা আমরা এখান থেকে বের করছি ই ডট ডিএস করে। এবার আমি চাই কি পুরো বদ্ধ তলটার মধ্যে দিয়ে কতগুলো তড়িৎ ফ্লাক্স যাচ্ছে, তাহলে ই ইন্টু ডিএস, ই ইন্টু ডিএস প্রত্যেকটা তলের জন্য করতে থাকবো। ওটাকে আমি লিখেছি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে কি, যোগ করে দেবো না, ওটাকে লিখেছি ইন্টিগ্রেশন। এখানে ক্লোজড দিয়েছি, ক্লোজড মানে বদ্ধ বোঝাচ্ছে, যখন বদ্ধ তলে করব তখন বদ্ধ চিহ্নটা দিতে হবে। তাহলে ক্লোজড ইন্টিগ্রাল বা ক্লোজড ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইজ ইকুয়াল টু, বলেছে এই বদ্ধ তল দ্বারা যে আবদ্ধ আধান, আবদ্ধ আধান কত, মানে বদ্ধ তল যে আধানটাকে আবদ্ধ করে রাখবে সেই আধানটা, তো এখানে কিউ কে আবদ্ধ করে রেখেছে, তো সেই আধানটার 1/এপসাইলন গুণ কিউ ইন্টু 1/এপসাইলন আছে, বুঝতে পারলি? কিউ ইন্টু 1/এপসাইলন মানে বদ্ধ আধানের 1/এপসাইলন গুণ হবে এই ম্যাথমেটিক্যাল টার্মটা। ক্লিয়ার আমার কথা? কি বলতে চাইলো, কোনো বদ্ধ তলের সঙ্গে জড়িত যে তড়িৎ ফ্লাক্স, সেই তড়িৎ ফ্লাক্সের মান কার সমান হবে, ওই বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধান এর 1/এপসাইলন গুণ। অ্যাকচুয়ালি তোরা এটা জানিস অলরেডি, বলরেখার সংজ্ঞা ম্যাক্সওয়েল বলে গিয়েছিল ম্যাক্সওয়েলের নিয়ম অনুসারে যে কিউ আধান থেকে কতগুলো বলরেখা নির্গত হতে পারে, কিউ বাই এপসাইলন। তো ওটাই গাউসের উপপাদ্য হয়ে গেল, ম্যাক্সওয়েলের বিবৃতি আর তড়িৎ ফ্লাক্সের ধারণা দুটোকে মিলিয়ে হয়ে গেল গাউসের উপপাদ্য। ক্লিয়ার এতটুকু? কারো আপত্তি নেই তো? আচ্ছা, এই গাউসের উপপাদ্যকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে বের করব। তার আগে আমি তোদেরকে গাউসের উপপাদ্যটা একটু প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি, যদিও প্রমাণটা তোদের জন্য ইম্পর্টেন্ট না, তবে স্টেপগুলো একটুখানি দেখে নে যে আমি প্রমাণটা কি করে করছি, কিভাবে নিয়ে আসছি প্রমাণটাকে। ঠিক আছে, একটু মন দিয়ে দেখবি। এই যে কিউ চার্জটা দেখতে পাচ্ছিস, মনে কর এই কিউ চার্জ থেকে আমি কত দূরে নিয়েছি, আর দূরত্বে নিয়েছি, কত দূরত্বে, আর দূরত্বে একটা ডিএস ক্ষেত্রফলকে নিয়েছি। তাহলে এই ডিএস ক্ষেত্রফল যেখানে আছে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, তড়িৎ ক্ষেত্রের মান হবে 1/4π বা এপসাইলন ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এটাই হবে না? এটাই হবে তো? তো এই ভ্যালুটাকে তুই এখানে লিখতে পারিস না, এই ভ্যালুটাকে তুই এখানে লিখতে পারিস না, ই এর জায়গাতে অবভিয়াসলি লিখতে পারিস। হুম, তো আমি কি করছি, এই জায়গাতে এই ভ্যালুটাকে লিখে দিচ্ছি, ক্লোজড ইন্টিগ্রেশন 1/4π ইন্টু কিউ বাই আর স্কোয়ার, আচ্ছা, ইন্টু ডিএস ইন্টু কস থিটা হওয়ার কথা, ডট যেহেতু আছে তাহলে কস থিটা হওয়ার কথা, তো আমি এখানে কস থিটা দিয়ে দিলাম অলরেডি। বোঝা গেছে? কোথায় স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, জানি না, এটা তো বের করতে চাই, কিউ বাই এপসাইলন হবে। ঠিক আছে, আমি এইরকম ভাবে দিয়ে রাখলাম। এবার একটু মন দিয়ে বুঝবি এই জায়গাটা, 1/4π, এটা তো কনস্ট্যান্ট টার্ম তাই না, বাইরে বের করে দিলাম 1/4π। কিউবের কি দোষ, কিউ তো যেখানে যেখানেই তুই তল নে কিউবের মান তো কিউই, তাহলে কিউটাকেও বাইরে বের করে দে। বুঝতে পেরেছিস এতটুকু? আচ্ছা, চেঞ্জ কি হবে, আর এখানে আর একরকম, ওখানে আর একরকম, এখানে বিভিন্ন জায়গাতে আর কিন্তু আলাদা আলাদা। তাহলে আমি এটাকে এরকম লিখি, Q/4πε0 ক্লোজড ইন্টিগ্রেশন ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই যে টার্মটা তুই দেখতে পাচ্ছিস এটার সম্পর্কে তুই আগে থেকে পরিচিত নয়, আমি একটুখানি বলে দিচ্ছি। এই ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, এই টার্মটাকে বলা হয় ডি ওমেগা। এই টার্মটাকে বলা হয় কি, বলা হয় বল, ডি ওমেগা। এটা আবার কি জিনিস এটা একটু বলে দিই, শোন। মনে কর এই যে তলটা দেখতে পাচ্ছিস না, এই তলটা এর সেন্টারে একটা কোণ উৎপন্ন করছে 3 ডাইমেনশনাল। আমরা যে কোণ পরিচিত আছি সেই কোণটার কথা বলছি না, আমি আমি তোকে দেখাচ্ছি। এই মনে কর একটা লাইন আর এই একটা লাইন, এদের মধ্যে একটা কোণ তৈরি হয় যেটাকে আমরা ডিগ্রি রেডিয়ান হিসাবে মেজার করে থাকি। কিন্তু যদি তুই এটাকে একটা ঠোঙা ইমাজিন করিস, এরকম মনে কর একটা ঠোঙা আছে, ঠোঙা বুঝতে পারছিস তো? তো ওই ঠোঙার এইখানে একটা সারফেস থাকে, তো এই সারফেসটা এখানে একটা তল, একটা মানে বুঝতে পারছিস একটা 3 ডাইমেনশনাল কোণ তৈরি করছে ঢাকা। তো আমি ওটাকে বোঝার জন্য ধর এরকম ভাবে এটাকে জয়েন করে দিচ্ছি, এরকম ভাবে ওটাকে জয়েন করে দিচ্ছি, এগুলো 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 এইভাবে লাগিয়ে দিচ্ছি। মোটামুটি একটা ইমাজিন করার চেষ্টা কর, কেমন একটা ঢাকার মতো একটা তৈরি করছে, প্যারাসুটের মতো একটা ঢাকনা তৈরি করছে, ওই ঢাকনাটাকে বলা হচ্ছে ঘনকোণ। ক্লিয়ার আমার কথা? এবার এই ঘনকোণটা সম্পর্কে তোরা আগে থেকে পরিচিত নয় বা এর সম্পর্কে আগে থেকে জানিস না, তুই জেনে রাখ এই ঘনকোণটাই হচ্ছে ডিএস কস থিটা বাই আর স্কয়ার, এইভাবে মেজার করা হয়। ঠিক আছে, এটা কার মান, এটা হচ্ছে ঘনকোণের রাশিমালা, আর ডি ওমেগা দিয়ে আমি কি রিপ্রেজেন্ট করেছি, ঘনকোণকেই রিপ্রেজেন্ট করেছি। ঠিক আছে, এবার এই ঘনকোণটাকে ইন্টিগ্রেশন করা হচ্ছে টোটাল, যখন ঘনকোণের টোটাল ইন্টিগ্রেশন করা হবে তখন তার মান হবে 4π। কত হবে? 4π, মনে থাকবে? তাহলে এই এটার জায়গায় তুই কি লিখবি, 4π কিউ বাই, হ্যাঁ এটা তোকে মনে রাখতে হবে, এটার জায়গায় তুই কি লিখলি, 4π। দেখ ইন্টিগ্রেশন, আচ্ছা সারফেস ক্লোজড ইন্টিগ্রাল মানে পৃষ্ঠের উপরে সমাকলন করছি, এস যেটা লিখেছি ওটা মানে হচ্ছে সারফেস, সারফেসের উপর। তো দেখ 4π কেটে কি হয়ে গেল, কিউ বাই এপসাইলন প্রমাণ হয়ে গেল। তাহলে তোকে এখানে নতুন একটা টার্ম জানতে হলো, সেটা হচ্ছে ডিএস কস থিটা বাই আর স্কয়ারটাকে কি বলা হয়, ঘনকোণ ডি ওমেগা বলা হয়। বোঝা গেছে? আপত্তি নেই তো? আচ্ছা, এই প্রমাণটা হয়ে গেল। ঘনকোণের একক তোরা পড়েছিলি,
একক পরিমাপ চ্যাপ্টারটায় ক্লাস 9-এ ঘনকোণের একক স্টে রেডিয়ান, মনে পড়ছে? স্টে রেডিয়ান, তাই না? পরিপূরক রাশিমালা বলা হচ্ছিল এদেরকে, দুটো রাশি ছিল, কোণ আর ঘনকোণ। যাই হোক, তো গাউসের উপপাদ্য হচ্ছে এই এই জিনিসটা, এটা তোকে জাস্ট মনে রাখতে হচ্ছে। এটা দিয়ে তুই কত কিছু করতে পারবি, এই সূত্র থেকে তুই কুলম্বের সূত্রকে প্রমাণ পর্যন্ত করে দিতে পারিস। ঠিক আছে, সেটা আমি প্রথমে করে দেখাচ্ছি। একটা বিন্দু আধানের জন্য আর দূরত্বে তড়িৎ প্রাবল্য বের করব। কার জন্য বের করব বল? কোথায় বের করব? কি বের করব? তড়িৎ প্রাবল্য বের করব। তো মনে কর এখানে একটা বিন্দু আধান আছে কিউ, এখান থেকে কত দূরে বের করতে চাইছি বললাম? আর দূরত্বে। এই যে বিন্দুটা, এখানে আমি তড়িৎ প্রাবল্য বের করতে চাইছি। এবার গাউসের উপপাদ্যের জন্য কি দরকার? একটা বদ্ধ তল দরকার, না তো গাউসের উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে না। তো আমি কি করব, বদ্ধ তল এমন ভাবে ইমাজিন করবো যেন সিমেট্রিক্যাল হয়। সিমেট্রিক্যাল ইন দ্য সেন্স ওই সারফেসের উপরে প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান যেন সমান হয়, তাকেই বলবো সিমেট্রিক্যাল। তো আমি এখানে সিমেট্রিক্যাল তল কিভাবে নিতে পারি? এই আর কে ব্যাসার্ধ করে আমি একটা এরকম গোলক ইমাজিন করে নিতে পারি, গোলাকার সারফেস। ঠিক আছে, এরপরে আর এত বড় আঁকবো না, তুই বুঝে নে। এরকম একটা গোলাকার সারফেস ইমাজিন করতে পারি। এই সারফেসটা কি করে সিমেট্রিক্যাল হলো? এখান থেকে আর দূরত্বে বের কর একই মান, এখান থেকে আর দূরত্বে মান একই, ডাইরেকশন আলাদা তবে মানটা একই। বুঝতে পারছিস তো? তো এরকম একটা সারফেস ইমাজিন করলাম, এবং এই সারফেসের উপর একটা ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস ইমাজিন করে নিয়েছি মনে কর, একটা ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস। তো অবভিয়াসলি ডিএস এর ডাইরেকশন কি হবে? লম্বভাবে বাইরের দিকটা হবে। এটা একটা ফুটবলের মতো শেপ, কিন্তু তারপরে আমি একটা ছোট্ট তল কল্পনা করেছি, সেই তলটা কোন দিকে হবে? সেন্টার থেকে বাইরের দিকে লম্বভাবে বেরিয়ে যাবে। এবার তুই বল, এই কিউ এর জন্য এখানে যদি আমি তড়িৎ ক্ষেত্র বের করি, তো সেটাও তো লম্বভাবে বাইরের দিকেই হবে, তাই না? আউটওয়ার্ড হবে, ভার্টিক্যালি। ওকে, তো তুই বুঝতে পারছিস যে তড়িৎ ক্ষেত্র আর এখানে ক্ষেত্র ভেক্টর দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। আর গাউসের উপপাদ্যতে শিখেছিলি ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়াল টু এর দ্বারা আবদ্ধ আধান কত রে? কিউ বাই এপসাইলন। এটাই শিখেছিলি না? ব্যাস, ডট সরিয়ে দিয়ে তুই কি আনবি বল? কস আনবি। ই ডিএস কস কত ডিগ্রি? আচ্ছা, কস 0 ডিগ্রির মান কত জানো? 1। ক্লোজড ইন্টিগ্রেশন ইডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখ আমি ইন্টিগ্রেশন করব, এখানে ডিএস মানে ইন্টিগ্রেশন কার রেসপেক্ট হচ্ছে? সারফেসের রেসপেক্ট হচ্ছে, এস এর রেসপেক্টে। ইটা তুই যেখানেই যা সারফেসের উপরে, ই এর মানটা কিন্তু সেম। তাহলে ই এর মান যখন প্রত্যেকটা সারফেসের প্রত্যেকটা পয়েন্টে সেম, তাহলে ই কনস্ট্যান্ট, ই গেল বাইরে বেরিয়ে। ক্লোজড ইন্টিগ্রেশন ডিএস, বল আপত্তি আছে? নেই। আচ্ছা, এবার এই যে ক্লোজড ইন্টিগ্রেশন ডিএস মানে কি? ছোট ছোট ডিএস কে যোগ করতে হবে, যতগুলো ডিএস আছে ওই ফুটবলের মতো সারফেসটার উপর। তো সম্পূর্ণ ডিএস কে যোগ করতে গেলে তুই কি পাবি? টোটাল সারফেস এরিয়া পাবি না? টোটাল সারফেস এরিয়া পাবি। আমি যদি বলি টোটাল সারফেস এরিয়াটা 4πr², যদি এটা বলি ব্যাসার্ধ আর মানে গোলকের 4πr² ইজ ইকুয়াল টু কিউ বাই এপসিলন। বোঝা গেল? দেখ এই রাশিমালাটাকে তুই এরকম বানাতে পারিস যে ই ইকুয়াল টু এই 4πr² ওপারে নিয়ে যা, তাহলে 1 বাই আমি সাজিয়ে লিখে দিলাম একবারে 4πε কিউ বাই r²। চেনা চেনা লাগছে রূপটা? একটা বিন্দু আধানের জন্য তড়িৎ প্রাবল্য, কুলম্বের সূত্র যদিও দুটো আধানের মধ্যে ছিল, তো তুই করে দে এখানে একটা ক্যাপিটাল কিউ আধান নিয়ে নে, দিয়ে ফোর্সের মান করে দে ক্যাপিটাল কিউ ইন্টু ই, হয়ে গেল কুলম্বের সূত্র। খুব কঠিন কি? কঠিন নয়। তার মানে কুলম্বের সূত্র প্রমাণ করা যায় গাউসের উপপাদ্য থেকে, আবার কুলম্বের সূত্র থেকে গাউসের উপপাদ্যে আসা যায়। বোঝা গেছে? অল্টারনেটিভলি করা যায়। কার জন্য বের করলাম আমি এটা? বিন্দু আধানের জন্য, যেটা অলরেডি জানতাম। আমি এবার এমন কিছু বের করবো যেটা জানি না এখন পর্যন্ত। যে ধরনের শেপের ক্ষেত্রে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে পারি না, সেই ধরনের শেপের ক্ষেত্রে এবার বের করতে যাব। তাহলে বিন্দু আধানটাকে ছেড়ে দিলাম, পরপর সব করা আছে দেখবি। এবার আমি নেব একটা সুষম গোলীয় খোলক। কি নেব? খোলক মানে কি বুঝলি? সুষম সুষম ভাবে আহিত গোলীয় খোলক। বুঝতে পারলি না? খোলক মানে যে গোলাকার অংশটার ভেতরে কিছু নেই, ফাঁপা, যেমন ফুটবল। টেনিস বল কিন্তু নিরেট, ফুটবল খোলক ফাঁপা, ফাঁপা পরিবেশ, তো ফাঁপা গোলকও বলতে পারে এটাকে। তো সেই ফাঁপা গোলকের ভেতরে তো কিছু থাকবে না, চার্জ কোথায় থাকবে? সারফেসে থাকবে। তো সেই জন্য বলেছি সুষমভাবে আহিত, ওই সারফেসটাতে সব জায়গাতে সমান হারে আধান ছড়িয়ে আছে। তো এরকম সুষমভাবে আহিত আমি একটা গোলীয় খোলক নিয়ে নিচ্ছি, মনে কর এইটা। এখানে আমি বৃত্ত আঁকছি, তুই এটাকে গোলক ইমাজিন করতে পারছিস কিনা? এটা একটা গোল আছে, বাট বাট আমি একে বৃত্ত দেখাচ্ছি। এর একটা ব্যাসার্ধ আছে, সাপোজ ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, এবং এর মধ্যে চার্জ দিয়েছি, সেই চার্জগুলো কি হয়েছে? চারপাশে ছড়িয়ে গেছে। পজিটিভ দিয়েই আমি আপাতত রিপ্রেজেন্ট করছি। টোটাল কত চার্জ দিয়েছিস বলতো? কিউ চার্জ দিয়েছিস। এবং তুই কি চাস? এই গোলীয় খোলকটার জন্য তড়িৎ প্রাবল্য বের করতে। কোথায় বের করতে চাস? ডিপেন্ড করবে তোর উপর। তুই বাইরেও বের করতে পারিস, তুই সারফেসের উপরে বের করতে পারিস, তুই ভেতরেও বের করতে পারিস, বিভিন্ন জায়গাতে বের করতে পারিস।
কথা বুঝতে পেরেছিস আমার? প্রথমে আমি বাইরে বের করব। বাইরে কোথায় বের করব? সাপোজ বাইরে স্মল আর দূরত্বে বের করব। বাইরে কোথায় বের করব? স্মল আর দূরত্বে। আমি এখন যে কাজটা করছি সেটা হচ্ছে স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, মানে ব্যাসার্ধের থেকে স্মল আর বড়, মানে বাইরে, মোট কথা বাইরে বোঝাতে চাইছি আমি, ঠিক আছে? এটাকে বাইরেও লিখতে পারিস। তো বাইরে যদি আমাকে তড়িৎ ক্ষেত্র গাউসের উপপাদ্য ইউজ করতে হয়, গাউসের উপপাদ্যের ফর্মুলা তো ওই একটাই, ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। আচ্ছা, এখানে ডিএসটা তো একটু দেখতে হবে আমাকে, ক্ষেত্রফল তো ইমাজিন করতে হবে একটা, তাই না? গাউস বলেছে একটা বদ্ধ তল ইমাজিন করতে হবে। তো এখন বদ্ধ তলটা আমি কোথা দিয়ে ইমাজিন করব যাতে করে প্রত্যেকটা পয়েন্টে সমান হয়? তো এই যে গোলকটা দেখছিস, এখান থেকে আর দূরত্ব বের করে দিয়েছি, তাহলে এটাকে আর কে ব্যাসার্ধ করে তুই একটা কি করবি, গোলাকার সারফেস ইমাজিন করবি। আর বড় করার দরকার আছে আমার? নেই নিশ্চয়ই। তার উপরে তুই একটা ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস নিয়ে নিবি। ডিএস এর ডাইরেকশন কোন দিকে হবে? আউটওয়ার্ড হবে। এর জন্য তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে? সিমেট্রি থেকে বোঝা যাচ্ছে আউটওয়ার্ডই হবে, বাইরের দিকে হবে, তাই না? তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়ে গেল রে? 0 ডিগ্রি। তো আমি যদি কস না লিখে একবারে ইডিএস লিখে দিই, হবে তো? ওকে, নেক্সট পার্ট। ইটা তো প্রত্যেকটা পয়েন্টে সমান হবে বলে দিচ্ছিস তুই, তাহলে ই কে বাইরে বের করে দিলি। ক্লোজড ইন্টিগ্রেশন কি করলি? ডিএস কিউ বাই কি হবে? এপসাইলন। অর ই ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার, চলে গেল ওপারে, তাহলে হয়ে গেল 4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার। এখন তোর মনে হচ্ছে একই তো হয়ে গেল। হ্যাঁ, একই হবে ফর্মুলা ওয়াইজ, ফর্মুলা অনুযায়ী একই ধরনের ফর্মুলা বেরালো। কার ক্ষেত্রে? গোলীয় খোলকের ক্ষেত্রে। সবার ক্ষেত্রে হবে না। এখানে হয়ে গেল, আরো কেস করবো কয়েকটা। তাহলে এটা কার ক্ষেত্রে বের করেছি? আমি গোলীয় খোলকের বাইরে বের করেছি। দেখ, যখন এই ফর্মুলাটা একদম বিন্দু আধানের মতোই লাগছে, তাহলে আমি এটাও বলতে পারি যে এর সমস্ত আধান তার কেন্দ্রেই আছে, ধরে নিতে পারি। কেন্দ্রে থাকলে কি আলাদা কোনো কিছু হতো? এটাই হতো। বাইরে সারফেসে থাকার জন্য কি আলাদা কিছু হচ্ছে? ওটাই হচ্ছে। এই জন্য ধরা হয় যে তার সমস্ত আধান তার কেন্দ্রেই কেন্দ্রীভূত আছে। এই জন্য এই ধরনের সিমেট্রিক্যাল অবজেক্টের ক্ষেত্রে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করা যায়। কুলম্বের সূত্র কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? বিন্দুর ক্ষেত্রে। বাট এরা তো বিন্দু না, তবুও দুটো গোলকের ক্ষেত্রে অ্যাপ্লাই করি আমরা। কেন? ওর সমস্ত আধান কেন্দ্রেই কেন্দ্রীভূত আছে, এরকম ভাবেই কাজ করে এরা। ক্লিয়ার? অসুবিধা নেই বুঝতে? তাহলে বাইরে বের করতে গেলে কি হবে? একদম বিন্দু আধানের ফর্মুলা। এবার তুই বের করবি সারফেসে। কোথায় বের করবি? সারফেস। সারফেস মানে আর এর মান কি হয়ে যাবে? এ আর কমতে 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 ব্যাসার্ধের সমান হয়ে যাবে। তো এটা আমি কোথায় বের করছি? পৃষ্ঠে, সারফেসে। তো আলাদা করে এখানে বের করতে হবে না তোকে কিছু। তুই কি করবি? আর এর মান কমাতে শুরু করবি। কমাতে 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 এখানে এসে আর এর মান কত হয়ে যাবে? ক্যাপিটাল আর হয়ে যাবে। স্মল আর এর মান কমতে কমতে কত হয়ে যাবে এই জায়গাটায়? ক্যাপিটাল আর। তখন তুই ফর্মুলায় লিখে দিবি ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। বুঝতে পেরেছিস? ফর্মুলার মধ্যে চেঞ্জ কোথায় হলো? সারফেসে যখন আসলো ডিসটেন্সটা সারফেসের সমান হয়ে গেল। এইটুকুই জাস্ট। ওকে, নেক্সট আসবে। হ্যাঁ, তখন তোর স্মল আর ক্যাপিটাল আর একই জিনিসই হয়ে গেল। ওটা তোকে মাথায় রাখতে হবে। এবার আমি করব কোথায় বলতো? ভেতরে, অভ্যন্তরে। হ্যাঁ, এইটার কথা বলছিস? এটার কথা বলছিস? হ্যাঁ, স্মল আর এবার ছোট, মানে ছবিটা এবার আমি চেঞ্জ করবো। ছবিটা এটা নাই, ছবিটা এরকম। এটা যদি গোলক হয়, খোলকটা যদি হয় যার মধ্যে প্লাস দিয়েছি, একটু বড় করে আঁকলাম এবার। হ্যাঁ, ভেতরে একটা হবে। এটা যদি সেই খোলকটা হয় যার মধ্যে আমি কিউ চার্জ দিয়েছি, এটা যদি সেন্টার হয়, এটা যদি ক্যাপিটাল আর ব্যাসার্ধ হয়, তাহলে আমি কোথায় বের করছি মনে করতে? এইখানে বের করছি, ধর ভেতরে কোনো এক জায়গাতে। তাহলে ভেতরে বের করতে গেলে কত দূরত্বে বের করছি? স্মল আর দূরত্বে। স্মল আরটা ছোট, অবভিয়াসলি বোঝাই যাচ্ছে। তো আবার আমাকে কি করতে হবে? গাউসিয়ান সারফেস ইমাজিন করতে হবে, গাউসীয় তল ইমাজিন করতে হবে। করে দিলাম গাউসীয় তল ইমাজিন। ওকে, এখানে একটা ছোট্ট ক্ষেত্রফল ডিএস ইমাজিন করলাম। ডিএস এর ডাইরেকশন এইদিকে, আর তোর তড়িৎ ক্ষেত্র আউটওয়ার্ড হচ্ছে বাইরের দিকে, সবসময় সেন্টার থেকে আউটওয়ার্ডই হয়ে থাকে। তাহলে এখানেও তুই একই রকম ভাবে কি পাবি? ক্লোজড ইন্টিগ্রেশন ডিএস, এখানে পাবি ই, আর এখানে পাবি তুই কি? কিউ বাই এপসাইলন। কিন্তু বিষয়টা হলো এখানে কিউ এর মানটা হবে 0। এখানে কি মানে কিউ মানে কি ছিল রে? এনক্লোজড, আবদ্ধ। ওই গাউসিয়ান তল দ্বারা আবদ্ধ আধান। এখানে গাউসিয়ান তল হচ্ছে এটা, কত আধানকে আবদ্ধ করেছে? কিউ। বাট এখানে গাউসীয় তল হচ্ছে এটা, এর ভেতরে আধান কত? নাই, বাইরে। তাহলে কিউ এর মানটা অ্যাকচুয়ালি 0, নট কিউ, 0। তাহলে ই ইকুয়াল টু খোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্র 0। মনে থাকবে? খোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্র কি হবে? 0। এটাকে যদি আমি গ্রাফিক্যালি দেখাতে চাই তাহলে কেমন হবে দেখ, গ্রাফ দিয়েও দেখানো যায়। মনে কর এটা সেন্টার, ও বিন্দু, ঠিক আছে? তাহলে সেন্টার থেকে তুই এদিকে যেতে পারিস, সেন্টার থেকে তুই এদিকেও যেতে পারিস। প্রথমে তোকে দূরত্ব বাড়াতে বাড়াতে ব্যাসার্ধের সমানে আসতে হবে। তাহলে আমি এদিকে দূরত্ব বাড়াতে বাড়াতে যাচ্ছি, এখানে এসে মনে কর ব্যাসার্ধের সমানে পৌঁছালাম।
এদিকেও বাড়াতে বাড়াতে যাচ্ছি, এখানে আমি এসে মনে কর ব্যাসার্ধের সমান পৌঁছালাম। ঠিক আছে, তো বোঝার জন্য কি করে বইয়ে টয়ে দেখবি যে এরকম ভাবে একটা সার্কেল এঁকেই দিয়েছে। অ্যাকচুয়ালি সার্কেল নেই এখানে, ইমাজিন করতে বলেছে। ঠিক আছে, তো যখন সেন্টারে থাকবো তখন কি কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে? ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে? থাকবে না। তো যতক্ষণ পর্যন্ত ব্যাসার্ধের কাছে পৌঁছায়নি ততক্ষণ পর্যন্ত কোনো তড়িৎ ক্ষেত্র নাই। যেই ব্যাসার্ধে পৌঁছালাম তড়িৎ ক্ষেত্রে একটা মান পেয়ে গেলাম, 1/4πε0 Q/r²। তাহলে ব্যাসার্ধে যখনই পৌঁছালাম তড়িৎ ক্ষেত্রের মান একটা পেয়ে গেলাম। তড়িৎ ক্ষেত্রের মানটা ধর এটা, এই মানটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মান। ঠিক আছে, এবার ফার্দার যখন আমি এর বাইরে চলে যাচ্ছি তখন তড়িৎ ক্ষেত্রের মান কি হচ্ছে? কমছে। আর অনুযায়ী আর এর মান যত বাড়বে তত কমবে। তো তো 1/r² আছে, এই 1/r² এর গ্রাফটা অ্যাকচুয়ালি হয় এই রকম, প্যারালাল এটার সাথে। বুঝতে পারলি? এইরকম ভাবে বেঁকে যাবে। এটা কার গ্রাফ? 1/r² এর গ্রাফ। বুঝতে পেরেছিস নিশ্চয়ই? সিমিলারলি এখানেও আর এর পর থেকে তোর আবার বাড়তে শুরু করবে, সরি কমতে শুরু করবে। এইরকম ধরনের গ্রাফ পাওয়া যাবে। কারো আপত্তি আছে বুঝতে? তুই রিপ্রেজেন্ট করতে পারিস যে এই ভ্যালুটা হচ্ছে 1/4πε Q/r², এই ভ্যালুটা হচ্ছে 1/4πε Q/r²। সিমিলারলি এদিকে। বোঝা গেল কিনা বল? কারো আপত্তি নেই তো? কার জন্য করেছি? ফাঁপা গোলকের জন্য করেছি, বা গলীয় খোলকের জন্য করেছি। নিরেট গোলকের জন্য আমার নোটে করা নেই। এই নিরেট গোলকটা আমি এখানে করে দেবো, তোরা খাতায় করবি, বা যদি নোটে জায়গা থাকে সেখানে করবি। ঠিক আছে, নিরেট গোলকের জন্য খাতা পেন বের কর। আচ্ছা দেখ, চাপ নেওয়ার কিচ্ছু নেই। যেভাবে খোলকের ক্ষেত্রে করেছি ঠিক সেইভাবেই করব, একই রকম ভাবে করব। শুধু ব্যাপারটা হচ্ছে যে এখানে আধানটা ভেতরে থাকবে। ঠিক আছে, আচ্ছা তার আগে একটু বলে দিই, আমি এটা ফাঁপা গোলকের ক্ষেত্রে করেছি। তো যদি তোকে বলে যে কোনো নিরেট গোলক, নিরেট পরিবাহী গোলকের কথা যদি বলে, মন দিয়ে একটু শোন কথাটা আগে। নিরেট পরিবাহী গোলকের কথা যদি বলে, তো তুই পড়েছিলি যে স্থির তড়িৎ বিজ্ঞানে নিরেট গোলক হোক আর ফাঁপা গোলক হোক একই রকম কাজ করে পরিবাহীর ক্ষেত্রে, তাই না? তার কারণ কি? আমি একটা নিরেট গোলককে যদি চার্জ দিই, ভেতরে চার্জ দিলেও ঠেলে ঠেলে বাইরেই থাকবে ওরা, ভেতরে কিছু থাকবে না। তাহলে ফাঁপা গোলকের জন্য যা কাজ, একটা নিরেট পরিবাহী গোলকের জন্য ঠিক একই রকমই হবে ফর্মুলাগুলো। তবে যদি ওই নিরেট গোলকটা যদি অপরিবাহী হয়, অপরিবাহী মানে আধানকে পরিবহন করতে পারে না, আধার এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা আলাদা হবে। তো আমি এখন কার জন্য করতে চাইছি? নিরেট অপরিবাহী গোলকের জন্য করতে চাইছি। আমি চাইছি এখানে নিরেট অপরিবাহী গোলক। লেখালেখি করতে হবে না, শুধু ক্যালকুলেশনটা করবি। লেখা তো ওই আগের মতোই, নিরেট অপরিবাহী গোলক। এর ক্ষেত্রে কি হবে জানিস? এই যে চার্জটা সেটাও শুধুমাত্র বাইরে থাকবে না, যেহেতু অপরিবাহী একে আমি চার্জ দিয়েছি, মানে চার্জ কি হবে? ভেতরেও থাকবে। পরিবহন তো করতে পারছে না যে বাইরে ঠেলে দিবে ওকে, ভেতরেও চার্জ থাকবে। এর ক্ষেত্রে ভেতরে মেটেরিয়াল আছে, নিরেট এটা, তাহলে এর ভেতরেও কিন্তু চার্জ আছে এখন। এবার তুই যদি প্রথমে বাইরের জন্য বের করতে চাস, কোনো কিছু চেঞ্জ হবে না, এটাই থাকবে। কেন? বাইরের জন্য বের করতে গেলে তোকে একটা বাইরের সারফেস ইমাজিন করতে হবে, এবং সেই বাইরের সারফেস দ্বারা আবদ্ধ আধান টোটাল কিউই হচ্ছে। তো কিউই থাকবে এখানে, ই ডট ডিএস করে যেকার সেই এটাই থাকবে। তাহলে এই যে ক্যালকুলেশনটা, এই বাইরের ক্যালকুলেশনটা কিন্তু একই থেকে গেল, তাই না? তুই যখন সারফেসে চলে আসবি, এই আর এর মান কমতে 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 ক্যাপিটাল আর হয়ে যাবে, তাই সারফেসেরটাও কিন্তু সেমই থেকে গেল। কিন্তু এই জায়গাটা এসে চেঞ্জ হবে, তার কারণ এখন তুই আর জিরো বলতে পারবি না। এই চার্জগুলো তো এখন বাইরে নেই, এই চার্জগুলো আছে ভেতরে, সব জায়গাতে ছড়িয়ে আছে। বুঝতে পেরেছিস? তাহলে আমি ক্যালকুলেশনটা করব কার জন্য? এটার জন্য। এর ভেতরে এখন চার্জ ছড়িয়ে আছে। এবার আমি যখন আর দূরত্ব বের করব, তখন এই যে গাউসিয়ান সারফেসটা দেখতে পাচ্ছিস, এর মধ্যে কিছু চার্জ আছে। তাহলে এখানে আবদ্ধ আধান জিরো না বসিয়ে আমাকে সেই চার্জটাকে বসাতে হবে। ওই চার্জটা তো নিশ্চয়ই কিউ হবে না, আলাদা কিছু হবে। আমি কি বলে দিলাম? কিউ ড্যাশ হবে, এটা আমি বলে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে ওই একই রকম ভাবে E × 4πr² চলে আসলো, কারণ আর দূরত্বে বের করছি টোটাল ক্ষেত্রফল 4πr², তাই না? এটা নিয়ে আর বলতে হবে না, তুই ডিরেক্ট এবার এই লাইনটা লিখতেও পারিস এরপরে বিভিন্ন জায়গাতে। আর এই যে কিউ ড্যাশ, এই কিউ ড্যাশটাকে নিয়ে এখন তোকে একটু কাজ করতে হবে। আমি তো তোকে টোটাল চার্জ কিউ বলে দিয়েছিলাম, কিউ ড্যাশ তো বলে দিইনি? কিউ ড্যাশ তুই ধরেছিস, তাহলে কিউ ড্যাশকে রাখা যাবে না নিশ্চয়ই, কিউ ড্যাশকে সরিয়ে দিতে হবে। তো কিউ ড্যাশকে সরানোর জন্য আমি কি করছি দেখ, আমি ধরে নিচ্ছি যে চার্জটা একে দিয়েছি, সেই চার্জটা এর মধ্যে সমানভাবে বন্টিত হয়ে গেছে। তাহলে এর একটা আয়তন ঘনত্ব পাওয়া যাবে তো, একক আয়তনে কিছু চার্জ পাওয়া যাবে তো। ধরে নে একক আয়তনে চার্জটা হচ্ছে রো। কত বলে দিলাম একক আয়তনে চার্জ? রো। তাহলে একক আয়তনে চার্জ যদি রো হয়, তাহলে টোটাল গোলকটার আয়তন ছিল 4/3π R³ তার মানে এতটা চার্জ ছিল ওর মধ্যে। এটাই হচ্ছে কিউ, হ্যাঁ কি না? এটাই কিউ তো। ওকে, আমি যদি এখন শুধুমাত্র এইটুকুর চার্জ বের করতে চাই, মানে কিউ ড্যাশ বের করতে চাই, তাহলে বলবো 4/3π
স্মল আর কিউব রো, ডিফারেন্স বুঝতে পেরেছিস নিশ্চয়ই, বুঝতে পেরে গেছিস। কিন্তু আমার কি চাই, আমার কিউ ড্যাশ চাই না, আমার এখানে কিউ এর ফর্ম চাই। তাহলে এটাকে ডিভাইড করে দে, এরকম লিখ, কিউ ড্যাশ বাই কিউ। তাহলে এটা বাই এটা করবি, কাটাকাটি করলে আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব, এটাই হবে তো নাকি? হবে। বা তুই এখান থেকে বলবি যে অতএব কিউ ড্যাশ সমান সমান আর কিউব বাই আর কিউব ইন্টু কিউ, বলবি তো এটা কোনাকুনি গুণ করে। ওই কিউ ড্যাশের ভ্যালুটাকে তুলে এনে এখানে বসা। এখানে তাহলে তুই এখন লিখছিস যে এখানে হবে আর কিউব, এখানে হবে ক্যাপিটাল আর কিউব, আর এখানে কি হবে স্মল কিউ, আর নিচে একটা এপসাইলন। ঠিক আছে, ওই ভ্যালুটাকে তুলে এনে এখানে বসিয়েছি, কারো আপত্তি নেই তো? নেই তো? ওকে। তাহলে এবার তুই লিখবি এখান থেকে যে অতএব ই ইকুয়াল টু 4 পাই, তো নিচে ভাগ চলেই গেল, তাহলে 1/4 পাই এপসাইলন নট তুই করে দিচ্ছিস, তাই না? আচ্ছা, স্মল আর স্কোয়ারটা নিচে গেল, উপরের সাথে কেটে যাবে, তাহলে উপরে একটা স্মল আর থাকবে, নিচে একটা আর কিউব থাকবে, মানে এরকম হয়ে গেল ব্যাপারটা, কিউ আর বাই আর কিউব। ঘাবড়ানোর কিছু নেই, মুখস্থ করার জন্য চাপ নিতে হবে না। তুই কিভাবে মনে রাখবি দেখ, তুই এরকম মনে রাখবি যে কিউ বাই আর স্কোয়ার যেমন হয় ফর্মুলায় থাকবে, আর একটা স্মল আর বাই ক্যাপিটাল আর থাকবে। একই তো জিনিস লিখেছি আমি, কিউ বাই আর কিউব, তাই না? তুই এরকম ভাবে মনে রাখ যে সারফেসের যেটা আছে সেটা তো থাকবেই, এই যে সারফেসের থাকবেই, সাথে একটা স্মল আর বাই ক্যাপিটাল আর গুণ হয়ে যাবে। কার ক্ষেত্রে? নিরেট অপরিবাহী গোলকের ভেতরে বের করার ক্ষেত্রে। এইটুকু শুধু চেঞ্জ হবে, বুঝতে পেরেছিস তো? এতটুকু নোট ডাউন করে নে খাতায়, এই রাফে যেভাবে আমি করেছি ঠিক সেইভাবেই করে নে, তোদের ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখ, এটা তো করলাম গোলকের ক্ষেত্রে। আচ্ছা, আমি এটা কেন করালাম দেখ, আগে আমার নোটে ছিল না, তার কারণ আগে এরকম ধরনের কোশ্চেন আসতো না, সেই জন্য এগুলো নোটে আমি রাখিনি। কিন্তু এখন যেহেতু এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন কিন্তু এগুলো থেকে দেবে, টার্গেট করবে এই ফর্মুলাগুলোকে, এগুলোকে যতটা টার্গেট করবে, এই অভ্যন্তরেরটা টার্গেট করবে, অভ্যন্তরটা পুরোপুরি নতুন, একেবারে আলাদা রূপে চলে এসছে এটা, তো এটাকে টার্গেট করবি, সুতরাং এখান থেকে করতে হবে কিন্তু এগুলো। চল, এবার এবার যেটা করব, গাউসের উপপাদ্যেরই প্রয়োগ করব, তবে এবার আর এরকম গোলীয় নিব না, গোলাকার নিব না, এবার নিব একটা পরিবাহী তার, একটা পরিবাহী তার যার মধ্যে আমি আধান ছড়িয়ে দিয়েছি। তো অবভিয়াসলি ওটা বিন্দু আধানের মতো তো আচরণ করবে না নিশ্চয়ই, তাই না? তো একটা পরিবাহী তার নিয়েছি, অবশ্যই পরিবাহী তারটাকে হতে হবে অসীম দৈর্ঘ্যের। কেমন হতে হবে? অসীম দৈর্ঘ্যের। তো এই হলো সেই পরিবাহী তার, ডট ডট দিয়ে দিলাম, মানে বুঝে নে তুই অসীম দৈর্ঘ্যের তার এটা। ঠিক আছে। আচ্ছা, এই পরিবাহী তারটাতে যদি আমি আধান দিই, আধান তো এক জায়গাতে থাকবে না, ছড়িয়ে যাবে পুরোটাই, তাই না? তো এই যখন আধানটা পুরোটাতে ছড়িয়ে দিবে, ধরে নে আমি একে টোটাল চার্জ দিয়েছি কিউ, কতটা চার্জ দিয়েছি? কিউ। আর মনে করো এখান থেকে এতটুকু দৈর্ঘ্য এল আছে, কতটুকু আছে এই দৈর্ঘ্যটা? এল। তাহলে এল দৈর্ঘ্যের মধ্যে কিউ চার্জ যদি ছড়িয়ে যায়, তাহলে একক দৈর্ঘ্যে কতটা চার্জ হবে? এটাকে বলছি আমি রৈখিক ঘনত্ব, আধানের রৈখিক ঘনত্ব। কি বলছি এটাকে আমরা? আধানের রৈখিক ঘনত্ব। আধানের কি বলছি? রৈখিক ঘনত্ব, ল্যামডা। তো তোকে কোশ্চেন এই ল্যামডাটা বলে দিবে, এখানে কিউ বলে দিবে না, কারণ অসীম দৈর্ঘ্যের তো কিউ নিয়ে কোনো গল্প নেই এখানে। এখানে কি আছে? আধান ঘনত্ব, তোকে আনতে হবে ল্যামডার ফর্মে, আধান ঘনত্বের ফর্মে নিয়ে আসতে হবে। রিজু পরিবাহী, রিজু কথার অর্থ হচ্ছে সোজা, না রিজু কথার অর্থ সোজা, ঠিক আছে? রিজু কথার অর্থ কি? সোজা। দৃঢ় মানে শক্ত, দৃঢ় যখন কথাটা চলে আসবে তখন শক্ত। তো এরকম একটা রিজু পরিবাহী নিয়েছে অসীম দৈর্ঘ্যের। এবার এর ক্ষেত্রে গাউসের উপপাদ্য ইউজ করতে হবে। গাউস কি বলে দিল? একটা সিমেট্রিক্যাল শেপ নিতে হবে, সিমেট্রিক্যাল শেপের একটা গাউসিয়ান তল ইমাজিন করতে হবে, গাউসীয় তল। তো গাউসীয় তল এখন কিভাবে ইমাজিন? গোলক ইমাজিন করলে তার হবে না, সিমেট্রিক্যাল হবে। এখানে আমি যদি গোলক ইমাজিন করি, এখান থেকে যা ডিস্টেন্স এখান থেকে তো তা হবে না, কেমন যেন হয়ে গেল। তো এখানে যে গাউসিয়ান তলটা হবে সেটা হচ্ছে চোঙা আকৃতি তল হবে। মনে কর তুই এখান থেকে আর দূরত্ব বের করতে চাস, তাহলে আর কে ব্যাসার্ধ করে তুই একটা চোঙ ইমাজিন করবি, এটা কেমনই যেন হয়ে গেল, টেরা বেঁকা চোঙ। মোটামুটি বোঝা যাচ্ছে কিনা? আর ব্যাসার্ধের একটা চোঙ এবং এল দৈর্ঘ্যের নিয়েছি, এই দৈর্ঘ্যটা তোর উপর ডিপেন্ড করছে তুই কতটা নিবি, আমি এখানে এল দৈর্ঘ্যের নিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে এল দৈর্ঘ্যের কি করেছি, একটা চোঙ নিয়েছি যার ব্যাসার্ধ কত? আর। বোঝা গেছে? এবার দেখ, এখানে যে চার্জ গুলো আছে, এই যে পরিবাহী, এটা হচ্ছে পরিবাহী তারটা, আমার এই পেনটা হচ্ছে পরিবাহী তার, এখানে চার্জ আছে। তাহলে এই চার্জের জন্য যদি তড়িৎ ক্ষেত্র হয় এখান থেকে বাইরের দিকে, এদিকে যদি বের করতে চাই বাইরের দিকে, এখানে বের করতে চাইলে বাইরের দিকে, যেখানেই বের করি বাইরের দিকে হবে, তাই না? তো এই যে গাউসিয়ান তলটা আমি ইমাজিন করছি, এখানে তিনটে তল আছে, তুই যদি ভালো করে ইমাজিন করিস, একটা সারফেস পুরোপুরি গোল করে ঘিরে রেখেছে, একটা উপরের দিকে সার্কুলার তল, একটা নিচের দিকের সার্কুলার তল। বোঝা গেছে? নিচের দিকে যে সার্কুলার তলটা তুই দেখতে পাচ্ছিস, এই তলটার অভিমুখ কিন্তু নিচের দিকে, নিচের দিকে হবে না নিচের সার্কুলার তলটা, এই যে পেনটা, এই যে তলটা, এই তলের অভিমুখটা কোন দিকে? নিচের দিকে। সিমিলারলি ওপরের যে তলটা আছে, এই ওপরের তলটার অভিমুখ কোন দিকে? এটারও ওপরের দিকে। কিন্তু এর মধ্যে যে চার্জ গুলো আছে, সেই চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র কোন দিকে হয়? সবসময় বাইরের দিকে এরকম ভাবে থাকবে, আউটওয়ার্ড থাকবে,
বুঝতে পারছিস? বুঝতে পেরেছিস? এবার আমি কি করব, গাউসের উপপাদ্য ইউজ করব, ক্লোজড ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু কি করব, কিউ বাই এপসাইলন। এখানে কিউ কি, এই তল দ্বারা আবদ্ধ আধান, এই তলটা যতটা আধানকে আবদ্ধ করে রেখেছে সেটা হচ্ছে কিউ। বোঝা গেছে এতটুকু? ওকে। এবার যখন তুই ই ডট ডিএস করবি, তুই এখানে খেয়াল কর, এখানে তোর তিনটে সারফেস, 1 নাম্বার সারফেস, 2 নাম্বার সারফেস, 3 নাম্বার সারফেস। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? প্রথমে আমি 1 নাম্বার সারফেসের জন্য করি, তখন তো আর ক্লোজড হবে না, কারণ খুলে গেল সারফেসগুলো। এটা একটা সারফেস, এটা একটা সারফেস, ওটা একটা সারফেস, তাহলে ক্লোজ তো হচ্ছে না। তো 1 নাম্বার সারফেসের জন্য করব ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, প্লাস 2 নাম্বার সারফেসের জন্য করব ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, দিয়ে যোগ করতে থাকবো ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। আশা করছি সমস্যা হচ্ছে না। আচ্ছা, এবার এই জায়গায় খেয়াল কর, এই যে 1 নাম্বার তলটা তুই দেখতে পাচ্ছিস, ধুর তেরিকা, 1 নাম্বার তলটা যে দেখতে পাচ্ছিস, এই 1 নাম্বার তলটার অভিমুখ কোন দিকে রে? আর তড়িৎ ক্ষেত্র কোন দিকে? এই দিকে। মোট কথা এদের মধ্যে অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, সেটা তো বোঝা যাচ্ছে। তাহলে কস 90 ডিগ্রি, এটার জন্য কিছু পাওয়া গেল না। একই রকম ভাবে নিচের তলটা, 3 নাম্বার তলটা, এটার জন্য কত? এটার জন্য 0। ঠিক আছে, কিন্তু মাঝের যে তলটা আছে, যদি খেয়াল কর, আমি যদি এখানে একটা ক্ষুদ্র ডিএস ইমাজিন করতাম, তো সেই ডিএস এর ডাইরেকশন হতো এইদিকে, তাই না? এই পেনের উপরে যদি একটা ডিএস ইমাজিন করি বাইরের দিকে, তড়িৎ ক্ষেত্র বাইরের দিকে, মানে একই অভিমুখে, তাহলে অ্যাঙ্গেলটা হয়ে গেল 0 ডিগ্রি। তো কস 0 ডিগ্রি 1, তো এখানে তুই কি পেয়ে যাবি, শুধুমাত্র ইডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। ওই কিউটাতে যাচ্ছি পরে। বুঝতে পেরেছিস তো? এবার দেখ, এই যে সারফেসটা, শুধুমাত্র 2 নাম্বার সারফেসটাই কিন্তু পড়ে আছে এখানে। এবার এই 2 নাম্বার সারফেসটা কিন্তু এই রৈখিক তার থেকে সমদূরবর্তী, তাহলে ওই সারফেসের প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র সমান। তাহলে আবার তুই কি করলি, ওই তড়িৎ ক্ষেত্রকে করে দিলি বাইরে বের, পড়ে থাকলো কি ডিএস, ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। হয়েছে? এই যে ডিএসটা তুই দেখতে পাচ্ছিস, ইন্টিগ্রেশন ডিএস, তার মানে কি পুরো সারফেসটা পেয়ে যাবো। একটা একটা বক্রতলের, মানে একটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 2 পাই আর এল ঘচু, 2 পাই আর এল। আর 1/এপসাইলন রেখে এই কিউটাকে তো কিউ রাখা যাবে না, বলেছিলাম কার ফর্মে আনতে, ল্যামডা। তো কিউটাকে যদি আমি এরকম লিখি, ল্যামডা ইন্টু এল, আপত্তি হবে কি দেখতো? একক দৈর্ঘ্যের আধান ল্যামডা, এল দৈর্ঘ্যের আধান কত? ল্যামডা এল। একক দৈর্ঘ্যের আধান কত? ল্যামডা। এল দৈর্ঘ্যের আধান কত? ল্যামডা এল। বোঝা গেছে? আমি এরকম লিখতেই পারি। তাহলে অ্যাকচুয়ালি এটা কি বেরোলো দেখ, 1/2 পাই আর এল এপসাইলন, ওপরে এল ইন্টু ল্যামডা। ঠিক আছে? বা তুই এটাকে সাজিয়ে লিখতে পারিস, 1/4 পাই এপসাইলন লিখতে পারিস, ইন্টু 2 ল্যামডা/আর। এরকম লেখা যায়। বোঝা গেছে? হ্যাঁ, কি বললি বল, কোথা থেকে বুঝতে পারলি না তোরা? এই লাইনটা বুঝেছিস? এই লাইনটা বুঝিসনি? তো কি করলাম জানিস, এই 2 পাই আর এলটাকে এদিকে নিয়ে এসে ভাগ করেছি, আর ওদিকে ল্যামডা এল বাই এপসাইলন ছিল, ওটা রেখে দিয়েছি। হয়ে গেল এটা। আচ্ছা, এল এল তো কেটে গেল, কেটে গেছে কিনা? এখানে ল্যামডা আছে, ল্যামডা রেখে দিয়েছি, নিচে আর আছে, আর রেখে দিয়েছি, পাই এপসাইলন রেখে দিয়েছি, নিচে একটা 2 গুণ করেছি, ওপরে একটা 2 রেখেছি, ব্যাস। নিচে 2 গুণ করেছি, ওপরে একটা 2 গুণ করেছি, সাজানোর জন্য, মানে এটাকে 4 পাই এপসাইলন বানানোর জন্য করেছি, নাও করতে পারতি। তো এটাকে যদি 4 পাই এপসাইলন করি, তাহলে উপরে 2 ল্যামডা, আর যদি এদিকে 2 পাই রাখিস, তাহলে উপরে জাস্ট ল্যামডা। বোঝা গেছে? মনে থাকবে কিনা? এখানে কিন্তু আর স্কোয়ার নেই, এই কথাটা মাথায় রাখতে হবে। আগের গুলো যা যা করলাম সবগুলোতে আর স্কোয়ার ছিল, এটাই একমাত্র যেখানে আর স্কোয়ার নেই। ল্যামডা এল হলো কেন, এটা কে বলবি ল্যামডা এল কেন হলো? এই যে এল দৈর্ঘ্যের পরিবাহী তার তো, একক দৈর্ঘ্যের আধান ল্যামডা, তাহলে এল দৈর্ঘ্যের আধান কত? এল ইন্টু ল্যামডা। আর কারো আপত্তি কিছু? বোঝা গেছে অনিন্দিতা? ওকে, নেক্সট যেটা পার্ট আছে, এবার দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাকে তুই এরকমও লিখতে পারিস, মানে গ্রাফেও দেখাতে পারিস। কিভাবে? এরকম ভাবে তুই গ্রাফে দেখাতে পারিস, দেখতে পাচ্ছিস 1/আর এই হারে কমতে থাকছে, তাই না? 1/আর, তার মানে এখান থেকে শুরু করে এরকম ভাবে কমতে থাকবে, বা এইদিকে যদি যাস এখান থেকে শুরু করে এইভাবে কমতে থাকবে। ঠিক আছে? ওপরে তড়িৎ ক্ষেত্র আর নিচে ডিস্টেন্স। তো এরকম ধরনের গ্রাফ ফলো করবে। যদি আঁকা না থাকে তো এঁকে নিস, আঁকা না থাকলে এটা এঁকে নে। এবার করব কি দেখ, এবার করব একটা অসীম বিস্তৃত সমতল
পাত, এই সমতল পাতটা পরিবাহী হোক বা অপরিবাহী হোক, দুটোর জন্যই অ্যাপ্লিকেবল। আমি এখন যেটা ক্যালকুলেশন করবো একটু মন দিয়ে শুনবি, নোটে চেঞ্জ করতে হবে কিছু, বলছি আমি পরে। এই একটা আমি যেটা করছি এখন সেটা কি করছি, একটা অসীমভাবে বিস্তৃত সমতল পাত, পাতটা পরিবাহী হতে পারে, পাতটা অপরিবাহীও হতে পারে। পরিবাহী হতে গেলে আধার নিজে নিজেই ছড়িয়ে যাবে সব জায়গাতে, অপরিবাহী হতে গেলে আমাকে সুষমভাবে আহিত করতে হবে, মানে সব জায়গাতে সমান হারে আধান দিতে হবে, তবেই অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তো এরকম একটা পরিবাহী পাত আমি এখানে নিয়ে নিচ্ছি, মনে কর এই হচ্ছে একটা পরিবাহী পাত। পরিবাহী পাতটা যেহেতু অসীম দৈর্ঘ্যের, আমি তো আঁকতে পারবো না, তো মোটামুটি আমি এরকম ভাবে এঁকে দেখালাম কিছুটা পোর্শন, যার মধ্যে আমি কি করেছি, চার্জ দিয়ে দিয়েছি। পরিবাহী হতে গেলে চার্জ ছেড়ে দে, সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে, আর অপরিবাহী হতে গেলে তুই সমান হারে সব জায়গাতে চার্জ করে দিবি। তো বুঝতে পারছিস এখানে যে চার্জটা ছড়িয়ে গেছে, এই চার্জটা কিন্তু ক্ষেত্রফলের উপর ছড়িয়ে গেছে, তাই না? তাহলে যখন ক্ষেত্রফলের উপর ছড়িয়ে গেছে, তাহলে এখানে ক্ষেত্রীয় ঘনত্ব নিয়ে আসতে হবে, আধানের ক্ষেত্র ঘনত্ব, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি যে একক ক্ষেত্রফলের যে আধান সেটা হচ্ছে সিগমা। ওইখানে কি ধরেছিলাম, একক দৈর্ঘ্যের আধান, আর এখানে কি ধরছি আমি, একক ক্ষেত্রফলের আধান। তো একক ক্ষেত্রফলের আধানকে আমি সিগমা ধরে নিয়েছি। এবার এই পরিবাহী পাতটার জন্য, এই পরিবাহী পাত থেকে কিছুটা দূরে, কত দূরে, ধরে নে আর দূরত্বে বা এল দূরত্বে, কিছুটা দূরত্বে এই একটা বিন্দু আছে যেখানে তোকে বের করতে হবে তড়িৎ ক্ষেত্র। কি অ্যাপ্লাই করতে হবে, গাউসের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো এর ক্ষেত্রে যে প্রসেসটা, স্টেপটা, সেটা একটু আলাদা ধরনের স্টেপ। কিভাবে এই ধরনের প্রসেসটা করছি একটু মন দিয়ে শুনবি। এখানে করা হয় কি, দেখ এটা তো পুরো অসীম দৈর্ঘ্যের পরিবাহী আছে, এখানে যেখান থেকে আমি ডিস্টেন্স নিয়েছি সেখানে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল ইমাজিন করে নি, কতটা, ডিএস, কতটা, ডিএস। তাহলে এই ডিএস ক্ষেত্রফলের মধ্যে কিছু চার্জ আছে তো, একক ক্ষেত্রফলে যদি সিগমা চার্জ থাকে তাহলে ডিএস ক্ষেত্রফলে কতটা চার্জ থাকবে, সিগমা ডিএস, সিগমা ইন্টু ডিএস, এতটাই চার্জ থাকবে নিশ্চয়ই, কার মধ্যে থাকবে, এই ডিএস ক্ষেত্রফলের মধ্যে থাকবে, তাই না? এবার তুই কি করবি বলতো, এই আর কে দৈর্ঘ্য ধরে, এই ডিএস ক্ষেত্রফলকে প্রস্থচ্ছেদ ধরে এরকম ভাবে একটা চোঙ ইমাজিন করবি, এরকম একটা চোঙ ইমাজিন কর। সিমিলারলি এর উল্টো দিকে, এদিকে যেমন একটা ইমাজিন করলাম, এর উল্টো দিকে এই দিকটাতেও একই দূরত্বে তুই আরেকটা ডিএস ক্ষেত্রফল নিয়ে আরেকটা চোঙ ইমাজিন কর, তাহলে একটা টোটাল লম্বা চোঙ হয়ে গেল। চোঙটা এখানে এসে আবার একটু বেশি ছোট হয়ে গেল, মোটামুটি বোঝা যাচ্ছে কিনা বল? মানে আমি পেজ নিয়ে যদি তোকে দেখাতে চাই, এই ধর আমার নোটটাকে দেখাই, এই ধর এরকম ভাবে তলটা আছে, আমি কি করেছি, এই জায়গায় এইটুকু জায়গাতে একটা ছোট্ট ক্ষেত্রফল ইমাজিন করেছি, গোল করেই দিই, এইটুকু জায়গাতে একটা ছোট ক্ষেত্রফল ইমাজিন করেছি, ঠিক আছে? দেখতে পাচ্ছিস ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলের এইরকম ভাবে এইদিকে লেন্থ নিয়ে একটা চোঙ ইমাজিন করেছি, ঠিক এই দিকটাতেও একটা চোঙ ইমাজিন করেছি, তাহলে পুরোটা কি হয়েছে, একটা লম্বা চোঙ হয়ে গেছে, যেটা এর মধ্যে দিয়ে ঢুকে পার হয়ে গেছে, ঠিক আছে? এবার এর মধ্যে যে চার্জটা আছে সিগমা ডিএস চার্জ, এই চার্জের জন্য কি হচ্ছে, তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হচ্ছে, বলরেখা নির্গত হচ্ছে। বলরেখা যেমন এদিকেও নির্গত হবে, ঠিক উল্টো দিকেও নির্গত হবে, দুদিকেই বলরেখা নির্গত, কারণ ওটা পাতলা সিট একটা, ওর মধ্যে চার্জ আছে, তাহলে সব দিকেই বলরেখা নির্গত হবে। বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে, ওকে। এবার তুই দেখবি এখানে যে তলটা ইমাজিন করছি, এই তলটার ক্ষেত্রফলের ডাইরেকশনও কিন্তু এদিকেই, এবং তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশনটাও এদিকেই। সিমিলারলি এখানে যে তলটা ইমাজিন করেছি তার ডাইরেকশন এদিকে, ক্ষেত্রফলের ডাইরেকশন এদিকে, তাহলে এই দুটো তলের জন্য cos 0 ডিগ্রি হবে, cos থিটার মান হবে cos 0 ডিগ্রি, মানে কত হবে, 1। তাহলে এদের জন্য পাবো। কিন্তু এই যে সারফেসের তলটা দেখতে পাচ্ছিস, এই সারফেসটার উপরের দিকে লম্ব, আমি যদি এরকম সারফেস নিই, এদিকে ডাইরেকশন হচ্ছে, এদিকে ডাইরেকশন হচ্ছে, এদিকে যেদিকেই হোক না কেন তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন তো এদিকে, তাহলে এর সঙ্গে অ্যাঙ্গেলটা কত, বুঝে গেছিস নিশ্চয়ই? তাহলে আমার সারফেস নিয়ে ভাবনা চিন্তা করার দরকার আছে, সারফেসের মধ্যে দিয়ে কোনো তড়িৎ ফ্লাক্স পাওয়া যাচ্ছে না, তাহলে তড়িৎ ফ্লাক্স পাচ্ছি আমি এই সারফেসের মধ্যে আর এই সারফেসের, এর মধ্যে কতটুকু তড়িৎ ফ্লাক্স পাচ্ছি, ই ইন্টু ডিএস, কতটুকু পাচ্ছি এর মধ্যে, কস কোথায় গেল, 1 হয়ে গেল। এর মধ্যে কতটুকু পাবো বল, ই ইন্টু ডিএস, তাহলে টোটাল তড়িৎ ফ্লাক্স কতটা পাচ্ছি, এতটা, এতটা পাচ্ছি তো। এটাকেই তো আমরা বলেছিলাম কিউ বাই এপসাইলন গাউসের উপপাদ্য অনুযায়ী, তাই না? কারো আপত্তি নেই? এটাকে যদি যোগ করে দিই তাহলে হবে 2 EDS, আর কিউ মানে উপরে তুই দেখতে পাচ্ছিস সিগমা ডিএস বাই এপসাইলন। আচ্ছা ডিএস ডিএস কেটে দিলে কি হবে বলতো, সিগমা বাই 2 এপসাইলন, এই হচ্ছে ফর্মুলা। বলছি বল কি বলছিস তুই? এই যে চোঙটা দেখতে পাচ্ছিস, আমার পেনটা হচ্ছে সেই চোঙ, এই সারফেসটা হচ্ছে এই ছোট্ট ডিএসটা, এইদিকে সারফেসের ডাইরেকশন, এদিকেই তড়িৎ ক্ষেত্র 0 ডিগ্রি অ্যাঙ্গেল। আর এই যে সারফেসটা দেখতে পাচ্ছিস বক্রতলটা, এর উপরে এখানে একটা ছোট্ট তল ইমাজিন করলে সেটা উপরের দিকে, এখানে ইমাজিন করলে এই দিকে, নিচে ইমাজিন করলে নিচে, আর তড়িৎ ক্ষেত্র এইদিকে। তো এদিকে যেদিকেই হোক না কেন এইরকম এরকম অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি হচ্ছে,
বুঝে গেছে? আচ্ছা এখানে 0 ডিগ্রি কেন আছে, সরি এপসাইলন নট কেন আছে? বায়ু মাধ্যমের জন্য আছে। বায়ু মাধ্যম না থাকলে এপসাইলন, বায়ু মাধ্যম থাকলে এপসাইলন নট। বোঝা গেছে? খেয়াল করেছি এখানে ডিস্টেন্সের উপর ডিপেন্ডই করে না। যদি এটা অসীম দৈর্ঘ্যের হয় তাহলে ডিস্টেন্সের উপর ডিপেন্ডই করে না, যেখানেই বের করে একই হবে, মানে কাছাকাছি থাকতে হবে। সিগমা বাই কত, 2 এপসাইলন, সিগমা বাই 2 এপসাইলন। এবার প্রথমটার হেডিং আমি কি লিখেছি তোরা বল একটু, একজন বল। অসীম, অপরিবাহী, সুষমভাবে আহিত, ওখানে অপরিবাহীর পাশে ব্র্যাকেট অবলিক দিয়ে পরিবাহীও লিখে দে, দুটোর জন্য অ্যাপ্লিকেবল। আহিত থাকবেই, অপরিবাহী অবলিক পরিবাহী, দুটোর জন্য অ্যাপ্লাই করছি আমি এটা। ঠিক আছে, মনে থাকবে এরপরে এটা সিগমা বাই 2 এপসাইলন। এর অভিমুখ কোন দিকে বলতো? সিগমা বাই 2 এপসাইলন তড়িৎ ক্ষেত্র ভেক্টর, তো এর অভিমুখ কোন দিকে? এই সিট থেকে বাইরের দিকে। এখানে যদি বের করি এই সিট থেকে বাইরের দিকে, সবসময় বাইরের দিকে, পজিটিভের জন্য। নেগেটিভ হলে আবার কাছে চলে আসতো, টানতো। অসুবিধা আছে বুঝতে? নেই তো? খাতাটা খোল, কয়েকটা কেস এখান থেকে করাচ্ছি। আচ্ছা পরের যে আরেকটা আছে দেখ, পরিবাহী দিয়ে আমি আরেকটা হেডিং করেছি, ওটা কেটে দে পুরোটাই। হ্যাঁ ওটা পুরোটাই কেটে দে, ছোট্ট করে কেটে দে, নোংরা লাগবে দেখতে। হ্যাঁ ওটা কেটে দে। কষ্ট লাগছে না? কত কষ্ট করে বানানো, কাট দিয়া। হ্যাঁ এই যে এরকম মায়া দয়াহীন হতে হবে, কাটতে বলবো সঙ্গে সঙ্গে কেটে দিবি। আচ্ছা এই যে কনসেপ্টটা তুই শিখলি, এটার উপর ডিপেন্ড করে একটা কেস করছি, মন দিয়ে শোন। ওই ছেলে মেয়েগুলো এদিকে মন দিয়ে শোন আমি কি বলছি, তোদের কথার থেকে আমার কথা বেশি ইম্পর্টেন্ট। এমনি এমনি পয়সা দিচ্ছিস না, টাকা এদিকে। আমি কয়েকটা তল আঁকছি, এই একটা তল, এই একটা তল, এই একটা তল। কিভাবে আছে তলগুলো? আমি ওরকম আর 3 ডাইমেনশনাল আঁকলাম না, তলগুলো এরকম ভাবে আছে। ও আমাকে উল্টে দিছি, এরকম ভাবে আছে। এই একটা তল, এই একটা তল, এই একটা তল, বোঝা গেছে নিশ্চয়ই? তো এরকম ভাবে যে তলগুলো আছে, এখানে সারফেস চার্জ ডেনসিটি আমি বলে দিলাম প্লাস সিগমা। হ্যাঁ, এটার সারফেস চার্জ ডেনসিটি বলে দিচ্ছি প্লাস সিগমা, মানে পজিটিভ চার্জ আছে, তুই বুঝে গেলি। পৃষ্ঠীয় আধান ঘনত্ব কত? সিগমা। এটা নেই। এবার এর 3টা রিজিয়ন আছে, 3টা রিজিয়ন কোথায় কোথায়? 1 নম্বর রিজিয়ন এদিকে, 2 নম্বর রিজিয়ন এদের দুজনের মাঝে, আর 3 নম্বর রিজিয়ন হচ্ছে সাইডে। ঠিক আছে, এই 3টা রিজিয়নে বের করতে হবে কি? তড়িৎ ক্ষেত্র। মন দিয়ে শুন আমি তড়িৎ ক্ষেত্র কি করে বের করছি। এরা অসীম দৈর্ঘ্যের আছে, বলে দিক আর না দিক অসীম দৈর্ঘ্যের আছে ধরে নিতে হবে, না তো উপায় নেই। প্রথমে আমি 1 নম্বর রিজিয়নে যদি বের করতে চাই, কার জন্য বের করবি? প্রথমে প্লাস সিগমা এটার জন্য বের কর, এ পাতের জন্য, তারপরে বি পাতের জন্য করবো। এ পাতের জন্য যদি এখানে বের করতে চাই তাহলে হবে সিগমা বাই 2 এপসাইলন, হ্যাঁ কি না? অসীম পাত প্লাস সিগমা, তাহলে সিগমা বাই 2 এপসাইলন। অভিমুখ কোন দিকে হবে বলতো? আচ্ছা এর জন্য বের করেছি, বি এর জন্য বের করতে হবে। এটাকে নেই মনে কর, তাহলে বি এর জন্য এখানে বের করতে গেলে কি হবে? সিগমা বাই 2 এপসাইলন। এটারও সিগমায় চার্জই আছে, বোঝা গেছে তো? কারো আপত্তি নেই। এর জন্য অভিমুখ কোন দিকে হবে? বাইরের দিকে হবে। এও ঠেলে দিবে, এটা যদি না থাকে ও কি করবে? এটাকে এদিকে ঠেলে দিবে। বোঝা গেছে? তাহলে দুটোকে যোগ করে দেবো, তাহলে এটা হলো 1 নম্বর রিজিয়নের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র, মানে কত? সিগমা বাই এপসিলন, জাস্ট এপসিলন। হয়েছে 1 নম্বর রিজিয়ন। 2 নম্বর রিজিয়নে চলে আই। 2 নম্বর রিজিয়নে যখন বের করব, তাহলে প্রথমে এটার জন্য বের করি, এ এর জন্য। এ এর জন্য এখানে বের করতে গেলে অভিমুখ কি হবে? আউটওয়ার্ড। কত হবে সেটা? সিগমা বাই 2 এপসাইলন। আর বি এর জন্য যদি বের করতে যাস এখানে, তাহলে এটা কি করবে? এদিকে ঠেলে দিবে, তাহলে হয়ে গেল মাইনাস সিগমা বাই 2 এপসাইলন। বুঝতে পেরেছিস? অপোজিট সাইড মানে হয়ে গেল কত? 0। তাহলে মিডিল রিজিয়ন, মিডিল যে রিজিয়নটা সেখানে 0 হয়ে গেল। আপত্তি আছে কারো? নেই। 3 নম্বর রিজিয়ন, 3 নম্বর রিজিয়নে দেখে একই রকম ভাবে প্রথমে এ এর জন্য বের কর। এ কি করবে? এখানে ঠেলে দিবে এদিকে, পজিটিভ। আর বি কি করবে? এদিকে ঠেলে দিবে, দুজনেই ঠেলে দিচ্ছে। তাহলে আবার এর জন্য সিগমা বাই 2 এপসাইলন প্লাস সিগমা বাই 2 এপসাইলন, মানে কত রে? সিগমা বাই এপসাইলন। অভিমুখ গুলো বুঝতে পেরেছিস কিনা? যদি তোকে অভিমুখ দিয়ে দেয়, ধর এটাকে ভেক্টর ফর্মে বলে দিলাম, তাহলে এটা মাইনাস আই ক্যাপের দিকে, মাইনাস আই ক্যাপ, এটা মাইনাস আই ক্যাপ। বুঝতে পারছিস মাইনাস আই ক্যাপ কেন? হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল মাইনাস আই ক্যাপ। আচ্ছা এটা তো 0, দরকারই নেই। এটা কোন দিকে হচ্ছে? প্লাস আই ক্যাপের দিকে, আই ক্যাপ, আই ক্যাপ। তখন তুই এখানে আই ক্যাপ দিয়ে দিলি। বল বুঝতে পারলি কিনা? বোঝা গেছে? এটা করে না, আমি এই টাইপের আরেকটা দিচ্ছি, তখন করবি। এটা করে না একটুখানি, কি পয়েন্ট দিবি কোশ্চেন। আচ্ছা তবে আমি একটা কেস দিচ্ছি, এবার শোন। এই ছবিটাই, এই ছবিটাই দেখ, শুধু আমি সারফেস চার্জ ডেনসিটিকে চেঞ্জ করে দিচ্ছি।
একটা প্লাস সিগমা সারফেস চার্জ ডেনসিটি, একটা মাইনাস সিগমা। 1 নাম্বার রিজন, 2 নাম্বার রিজন, 3 নাম্বার রিজন। কর দেখি, তাড়াতাড়ি ট্রাই কর। শুধু মাইনাস করে দিলাম এক জায়গাতে। আচ্ছা বাদরগুলো এদিকে তাকা। এই পণ্ডিত, ওদিকে এদিকে এদিকে তাকা, হয়ে যাবে সব। আচ্ছা এখানে প্লাস সিগমা তো, তাই 1 নাম্বার রিজিয়নে প্লাস, এখানে কি করবে, প্লাস করে দেবে, ঠেলে দিবে। তাহলে সিগমা বাই 2 এপসাইলন। এই মাইনাস কি করবে, এদিকে কাছে টানবে। এটা যদি না থাকে মাইনাসটা এখানে কি করবে, কাছে টানবে। তড়িৎ ক্ষেত্র মানে এখানে +1 ইমাজিন করছি, কাছে টানবে। কাছে যদি টানে তাহলে ডাইরেকশন এদিকে, মানে মাইনাস মাইনাস সিগমা বাই 2 এপসাইলন। আবার বলছি শোন, এটার জন্য প্লাস সিগমা এইদিকে ঠেলে দিচ্ছে, প্লাস প্লাসকে ঠেলে দিবে, মাইনাস প্লাসকে কি করবে, কাছে টানবে, তাহলে ডাইরেকশনটা বিপরীত দিকে হচ্ছে। এটার জন্য সিগমা বাই 2 এপসাইলন, বাট ওটার জন্য কি মাইনাস সিগমা বাই 2 এপসাইলন। ভুল কি করেছি, দুবার মাইনাস কনসিডার করেছি। আমি যদি এখানে মাইনাস করবো এই ডাইরেকশন দিয়ে, তাহলে এখানে মাইনাস লিখবো কেন, তাই না? তাহলে এখানে মাইনাস লিখবো না, কি হবে এখানে জিরো। কেমনই লাভ দিয়ে আবার নিচে নেমে গেলি না, কেমন মনে হচ্ছে না? আচ্ছা আবার বলছি শোন, আবার বলি, মন দিয়ে দিকে দেখ। হ্যাঁ ওইভাবে, তাই বলে এদিকে দেখা, দেখ এখানে প্লাস সিগমা আছে, প্লাস সিগমা এদিকে কি করছে, ঠেলছে। এখানে একটা +1 ইমাজিন করেছি তো, +1কে ঠেলে দিল এদিকে। মাইনাস প্লাসকে কি করবে, কাছে টেনে নেবে। এটার জন্য কি পাবি তুই, সিগমা বাই 2 এপসাইলন। ওটার জন্য কি পাবি, সিগমা বাই 2 এপসাইলন। এবার তুই যখন ডাইরেকশন কনসিডার করেছিস, তাহলে প্লাস মাইনাস কনসিডার করবি কেন, তাহলে মাইনাস করতে হচ্ছে তোকে এখানে। বোঝা গেছে, মানে কত হয়ে গেল এটা, জিরো। আই ক্যাপ জে ক্যাপ কোনো কিছু দেওয়ার দরকার নেই। এখানেও একই রকম ভাবে জিরোই হবে, মাইনাস এদিকে টানবে, এই মাইনাসটা তো এখানে যদি বসাস তাহলে এখানে মাইনাস বসাবি না, এখানে প্লাস নিয়ে করতে হবে তোকে। রেজাল্টেন্ট বের করছিস, এটার জন্য সিগমা বাই 2 এপসাইলন, ওটার জন্য মাইনাস সিগমা বাই 2 এপসাইলন। টোটাল কত হলো যোগ করে দিলি, ঠিক আছে, যেভাবে খুশি কর। একই রকম ভাবে দেখ, এটার জন্য মাইনাস সিগমা বাই 2 এপসাইলন এদিকে টানবে, এই প্লাস কি করবে, ওইদিকে ঠেলে দিবে, সিগমা বাই 2 এপসাইলন এর এদিকে ঠেলে দিবে। তাহলে আলটিমেট কি হয়ে গেল, এটা গোল্লা হয়ে গেল। এখানে দেখ এবার এইখানে কি হবে, এটা এটা মজার বিষয়। এখানে প্লাস ঠেলে দিচ্ছে, মাইনাস টেনে নিচ্ছে, দুজনে একই ডাইরেকশন। এই প্লাস ওইদিকে ঠেলে দিচ্ছে, এই মাইনাস নিজের দিকে টেনে নিচ্ছে, দুজনে একই ডাইরেকশন হয়ে গেল। তাহলে একটার জন্য তুই কি পাচ্ছিস, সিগমা বাই 2 এপসাইলন, আর একটার জন্য কি পাচ্ছিস তুই, সিগমা বাই 2 এপসাইলন। কি করে দিবি আলটিমেট যোগ, কি হয়ে গেল এটা, সিগমা বাই এপসাইলন। অভিমুখ কোন দিকে, আই ক্যাপ বরাবর। বোঝা গেছে কিনা, পারা যাবে এরকম ধরনের থাকলে? বল কিভাবে করেছিস। হ্যাঁ মাইনাস সহ করেছিস, বুঝি এরকম ভাবে। হ্যাঁ তো হলো একই ব্যাপার, ডাইরেকশন দিয়ে কর, তুই মাইনাস কনসিডার ধরে কর। টাকা একটা বদ্ধ তল নিয়েছি, হুম, বদ্ধ তলের মধ্যে এখানে প্লাস কিউ চার্জ আছে, এখানে মাইনাস কিউ চার্জ আছে, বাইরে প্লাস কিউ চার্জ আছে। এই বদ্ধ তলের সাথে জড়িত তড়িৎ ফ্লাক্স কত হবে, মন দিয়ে শুনবি। এই বদ্ধ তলটার সাথে জড়িত, কোশ্চেন লিখছি না মুখে বলছি, এই বদ্ধ তলটার সাথে জড়িত, বদ্ধ তলটার সাথে জড়িত তড়িৎ ফ্লাক্স কত হবে, অপশন 0 কিউ বাই এপসাইলন, 2 কিউ বাই এপসাইলন, ডি নাম্বার মাইনাস কিউ বাই এপসাইলন, ই নাম্বার আই ডোন্ট নো। কর দেখি আরেকবার। এখানে তুই দেখতে পাচ্ছিস এর ভিতরে প্লাস কিউ মাইনাস কিউ, আর বাইরে দেওয়া আছে প্লাস কিউ। বললাম এই বদ্ধ তলটার সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সের মান কত হবে, অপশন 0 কিউ বাই এপসাইলন, 2 কিউ বাই এপসাইলন মাইনাস আইডিকে। কর দেখি, আগে ট্রাই কর তারপরে আমি করছি। ছেলে মানুষ নির্লজ্জ হয়। হ্যাঁ বল। ধরে নে 0 হচ্ছে। আচ্ছা কনসেপ্টটা এরকম দেখ, তড়িৎ ফ্লাক্স বের করার ফর্মুলা হচ্ছে ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস। মোট কথা এটা টোটাল তড়িৎ ফ্লাক্স, তাই তো। ফাই যদি আমি লিখে দিই, টোটাল তড়িৎ ফ্লাক্স হচ্ছে ক্লোজড ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর।
এবার এখানে ডিএস ভেক্টর মানে এই ক্ষেত্রফলের উপরে কোনো তল নিবি তুই। আমি এই বদ্ধ তলের সঙ্গে জড়িত বলেছি। আর গাউসের উপপাদ্য অনুযায়ী তুই আবার এটাও দেখেছিস বদ্ধ তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধান, আমি এখানে এনক্লোজড লিখে দিলাম, বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধান ডিভাইডেড বাই এপসাইলন, তাই তো, বাই এপসাইলন নট। ঠিক আছে, এবার তুই বল এই বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধানের মধ্যে এটা কি পড়ছে? এটাকে ধরবো না। বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধান কে কে আছে? প্লাস কিউ মাইনাস কিউ, টোটাল কত চার্জ হলো? প্লাস কিউ মাইনাস কিউ, টোটাল কত হলো? ব্যাস হয়ে গেল। দেখ জিরো অনেকেই বলেছিলি, তবে এরকম কনসেপ্ট ক্লিয়ার ছিল না, তীর মেরে দিয়েছিস। কি বললি তুই বল এবার। না, এখানে আধান কেন্দ্রে কেন্দ্রীভূত করার কোনো ব্যাপার নেই। এই আধানগুলো যদি সারফেসে থাকতো তাহলে তুই ওই কনসেপ্টটাকে নিয়ে আসতে পারছিস, আমি কেন্দ্রে করছি, সারফেসে নাই, এরা এর ভেতরেই আছে। ওইভাবে করলেও জিরো চলে আসবে। ওটা তখনই অ্যাপ্লিকেবল যখন অসীম দৈর্ঘ্যের পাত থাকবে, এখানে পাত নেই কোনো কিছু, অসীম দৈর্ঘ্যের পাত নেই এরা। এই বোঝা গেছে এই কনসেপ্টটা? ওকে, এই টাইপের আর একটা দিচ্ছি, তোরা করে নে আগে এটা। এই টাইপের না, অন্য ধরনের দিচ্ছি। এবার একটা মজার জিনিস করাবো, মিটালাম। হয়ে গেছে। অনিন্দাকে কি মনে করছিস তুই ট্যালেন্টেড? ভালো ভালো ট্যালেন্টেড তুই, এটা ঠিক। প্রশংসা কার না ভালো লাগে? আচ্ছা, কি এঁকেছি দেখতে পাচ্ছিস? ড্রামা কিনে কিন্তু এগুলো আমি। এখানে একটু মন দিবি, খুব সিম্পল জিনিস আছে, কিন্তু একবার না করালে মাথায় কিছু ঢুকবে না। এখানে আমি একটা কি করেছি, একটা ঘনক ইমাজিন করেছি, ঠিক আছে, মানে একটা বদ্ধ তল, কেমন শেপ? ঘনকাকার শেপ। এর মধ্যে সেন্টারে, সেন্টার হোক মানে ভেতরে হোক, যে কোনো জায়গাতেই এর ভেতরে কোনো একটা চার্জ আছে। কত চার্জ আছে? সাপোজ কিউ চার্জ আছে, ঠিক আছে। তাহলে এই বদ্ধ তলটার সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স যদি তোকে জানতে চাই, তুই কি বলবি? কিউ বাই বদ্ধ তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স, ঠিক আছে। এবার আমি যদি তোকে বলি এটা মোট, আমি যদি তোকে বলি এক একটা তলের সঙ্গে জড়িত কত বল? একটা তল, একটা তলের সঙ্গে জড়িত, দেখ ছটা তল আছে মোট, ছটা তলের মধ্যে দিয়ে এতটা বেরাচ্ছে, তাহলে একটা তল দিয়ে কত বেরাবে? 1/6। বোঝা গেল? সিম্পল না এটা? এটা তো সিম্পল ছিল, এবার এটার ক্ষেত্রে চলাই। এখানে যে চার্জটা আছে এটা কোথায় আছে জানিস? এর ছাদে আছে, সারফেসে, ছাদে একদম। এই যে ছাদটা ইমাজিন করেছি আমি, এই ছাদের উপরে এই চার্জটা আছে। এখন তুই বলিস না যে এর সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স কিউ বাই এপসাইলন, কারণ এটা বদ্ধতল দ্বারা আবদ্ধ হয়নি, উপর থেকে দেখা যাচ্ছে ওকে, তাই না? উপর থেকে হাত তুলে এভাবে বের করা যাবে। তো যতক্ষণ উপর থেকে দেখা যাবে ততক্ষণ ও বদ্ধতল হয়নি, বদ্ধতল মানে ভেতরে ঢুকে থাকবে। যেমন এটা বদ্ধতল, একে যদি বাইরে থেকে দেখতে যাস দেখতে পাবি না, কিন্তু একে তো দেখা যাচ্ছে, সারফেসে ছাদে বসে আছে ওই ওপরে একদম। আমার ঘরের ছাদ যেমন আছে, ঘরের ছাদ নেই, সরি, একটু বেশি মানে প্রশংসা করা হয়ে যাচ্ছিল। তো ঘরের ছাদের একদম ওপরটাই, ঠিক আছে। তো একে তোকে কি করতে হবে? বদ্ধ বানাতে হবে। এবার বদ্ধ বানানোর জন্য যে চেঞ্জটা তুই নিয়ে আসবি, সেই চেঞ্জটা তোকে সিমেট্রিক্যাল করতে হবে। কেমন সিমেট্রিক্যাল? বিষয়টা দেখ, আমি এর উপরেই আরো একটা ঘনক ইমাজিন করে নিচ্ছি, একই রকমের, জাস্ট ইমাজিন করছি, বসাইনি, এরকম একটা ঘনক ইমাজিন করে নিলাম। এবার দেখ তো এই জিনিসটা এই পুরো ঘনকটার ভেতরে ঢুকে গেল, ঢুকে গেছে নিশ্চয়ই। তাহলে এই দুটো ঘনকের সঙ্গে জড়িত মোট কত? কিউ বাই এপসাইলন। তাহলে একটা ঘনকের সঙ্গে জড়িত কত হবে? 1/2 কে এপসাইলন। এটাকেই মোট বলবো। বুঝতে পারলি কিনা বল? এটাতে জাস্ট আমার ইমাজিন করা। আর একবার বলছি, এই দুটো ঘনক মিলে একটা বদ্ধ দল, তার মধ্যে দিয়ে টোটাল বেরাচ্ছে কিউ বাই এপসাইলন। তাহলে একটা ঘনকের সঙ্গে কত হবে? হাফ হবে। তাই আমরা তো একটা ঘনকই ছিল আগে থেকে, তাহলে একটা ঘনকের মধ্যে দিয়ে মোট কত বেরাচ্ছে? 1/2 কিউ এপসাইলন। বোঝা গেছে? এখানে চলাই। বুঝতে পারছিস কোথায় নিয়েছি? ছাদে না, ছাদের একটা বাহুতে নিয়েছি, যে কোনো একটা বাহু, সেটা এটা হতে পারে, এখানে হতে পারে, এখানে, যে কোনো একটা বাহুতে নিয়েছি। এই বাহুতে যদি নিই, এবার দেখ ভালো করে, তুই যদি বলিস যে আগের মতো আমি এরকম ভাবে ঘর বানিয়ে দিই, ঘর বানিয়ে দিলেও ঢাকছে না, কেন ঢাকছে না বলতো? ওদিক থেকে রেখে গেলে এদিক থেকে দেখা যাচ্ছে, তাহলে এদিক থেকে দেখা যাচ্ছে, তুই কি করবি তখন? এটার পাশে এই দিকে একটা বসাবি, আমি আর রাখতে পারছি না,
একই রকম ভাবে নিচেরটার পাশে এইদিকে একটা বসাবি, তাহলেই ঢেকে গেল, চারটার মধ্যে ঢুকে গেল ওটা। 1 2 3 4 ইমাজিন করা যাচ্ছে তো? এই চারটার মাঝখানে ঢুকে আছে। তাহলে এই চারটার মাঝখানে যদি থাকে তাহলে টোটাল বেরোবে কিউ বাই এপসাইলন নট, আর মোট যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে বলবো 1/4। বোঝা গেছে কিনা? বোঝা গেছে? জাস্ট ইমাজিন করতে হবে, সবসময় আঁকতেই হবে, এটাই লাগবে এরকমই। এখন এটা ভিতরে ঢুকে গেল না, হয় এরকম একবার ভিতরে, এটা তোর চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করছে। যাই হোক, এবার এটাতে চলাই। এরা কোথায় আছে বোঝা যাচ্ছে? কোথায় আছে বল? একদম শীর্ষবিন্দুতে। তাহলে বল একে ঢাকার জন্য কতগুলো ঘনক লাগবে মোট? ইমাজিন কর, একটা ঘরের কর্ণকে যদি ঢাকতে হয় তাহলে আমাকে কি করতে হবে, কতগুলো লাগবে? শিওর? আচ্ছা আমি এখানে ঢেকেই দেখাই বোঝানোর জন্য। ওপরে একটা ঘনক তো বসাতে হচ্ছেই, ঢাকলো কি? এই সাইড থেকেও দেখা যাচ্ছে, এদিক থেকেও দেখা যাচ্ছে, তাহলে এর পাশে তুই আবার একটা বসালি, তাই তো? নোংরা হয়ে যাচ্ছে মোটামুটি, বুঝে নে। ওই দিক থেকে দেখ পুরোটাই ঢেকে গেল, মানে পেছন থেকে কেউ দেখতে পাবে না, কিন্তু সামনে থেকে আবার দেখা যাচ্ছে। তো সামনে আবার চারটা চাপিয়ে দে ওর উপরে, সামনে চারটাকে আবার উপরে চাপিয়ে দে, পেছন থেকে চারটা চাপালি, এবার সামনে দিকে চারটা চাপিয়ে দে, তাহলে একদম মিডিলে ঢুকে গেল। তাহলে টোটাল কত হলো? 8টা, টোটাল 8টা। মানে আগে একটা ছিল, টোটাল কত হলো? 8টা। তা 8টার মধ্যে দিয়ে যদি কিউ বাই এপসাইলন হয় তাহলে একটার মধ্যে দিয়ে কত? 1/8। পারবি কিনা এরকম ভাবে করতে? যেমন সেপি দিক যেমনই দিক না কেন এরপর থেকে তুই পেরে যাবি। বোঝা গেছে? মানে মোড বলতে এটা, যেটা ডট ডট দিয়েছি সেটা আমার আঁকা। মোড বলতে এটার মধ্যে দিয়ে কত যাচ্ছে মোট, ওটাকে মোড বলছি। যেটা আগের পজিশনে যেটা ছিল, এগুলো সব হচ্ছে ডট ডট। এই ছবি মোটামুটি বোঝা গেছে কিনা বল? ছবি আঁকতে পারলে আঁক, না আঁকতে পারলেও চলবে, টেরা বেঁকা করলেও হবে। আচ্ছা শোন, এই ছবিগুলো যে তোদেরকে এঁকে এঁকে প্র্যাকটিস করতে হবে তা নয় কিন্তু, দরকার নেই ছবি আঁকার, তুই শুধু দেখে শেপ দেখে বুঝে যাবি যে কতগুলো লাগবে, ব্যাস। ইমাজিন করবি মনে মনে যে এখানে কর্নারে আছে, তার মানে 8টা দিয়ে রাখতে হবে, ফেসে থাকতে গেলে 2টো দিয়ে রাখতে হবে, বাহুতে থাকতে গেলে 4টা দিয়ে রাখতে হবে। তোকে এরকম বলে দিবে যে একটা ঘনকের কেন্দ্রে কি উপাদান আছে, ঘনকটির প্রতিটি তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স কত। তো তুই মোট বের করে প্রতিটা তল বের করে নিলি। তোকে হয়তো বলে দিল একটা ঘনকের কোনো একটি তলে কিউ চার্জ আছে, ওই ঘনকটার সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স কত। বুঝতে পারলি কিনা? এই ধরনের কোশ্চেন থাকবে, আমি বইয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় আছে কোশ্চেন, সব পেয়ে যাবি। হয়েছে রে, বাড়িতে পড়ে আসবি কিন্তু ভালো করে। তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা কমপ্লিট করে দিলাম, পরের দিন কিছু প্রবলেম করাবো এখান থেকে। তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, এরপরে তড়িৎ বিভব আসবে।